সময় লাগে এখানে। এখানে হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি করার জন্য। সো আজকের লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের ফেসবুক লাইভের বিষয় হচ্ছে স্মার্ট বাংলাদেশ, ক্যাশলেস ভবিষ্যৎ, দুর্নীতিমুক্ত সমাজ। এই বিষয়ে কথা বলার জন্য আমি আহ, আমাদের আহ্বান করেছি, আমন্ত্রণ করেছি মোহাম্মদ রেজাউল করিম, এশিয়া প্যাসিফিক ডিরেক্টর, ইউরোনেট সিঙ্গাপুর। ওনাকে আমাদের প্রোগ্রামে ওনাকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের প্রোগ্রামে। তো প্রথমেই আমাদের আজকে লাইভটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকের লাইভে আমরা আলোচনা করব যে আসলে ক্যাশলেস আমরা যদি ইকোনমিক তৈরি করি, তো সেক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম চাকরির বাজারে কিভাবে তারা বেনিফিটেড হবে এবং তারা কিভাবে চাকরি পাবে, তো সেক্ষেত্রে তাদের কি কি যোগ্যতা দরকার হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাথে সাথে ক্যাশলেস ভবিষ্যৎ যদি হয় বাংলাদেশের, সেক্ষেত্রে কিভাবে এটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে সে বিষয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুর পূর্বে আমি আমাদের আজকের যে আলোচক ওনার ব্যাপারে আমি একটু আপনাদের সবার সাথে পরিচয় করে দিতে চাই। মোহাম্মদ রেজাউল করিম ডিজিটাল পেমেন্ট এবং রেমিটেন্স ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১৬ বছরের কাজের অভিজ্ঞতা ওনার রয়েছে। উনি আলিবাবা এর সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ড ফাইন্যান্স, অ্যান্ড গ্রুপ এবং ট্রিভ্যালেক্স এবং ইউএই এক্সচেঞ্জের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছেন। বর্তমানে তিনি ইউরোনেট অল ওয়াইড এর প্রতিষ্ঠান জেনডে লাইন পেমেন্টস এ এশিয়া প্যাসিফিক বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন। মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন ও সিঙ্গাপুরে সরাসরি কাজ করার অভিজ্ঞতার মাধ্যমে তিনি আঞ্চলিক পেমেন্ট ইকোসিস্টেম সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছেন। ওনার কাজের অভিজ্ঞতা আছে বিভিন্ন ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে, যেমন গ্লোবাল ব্যাংক, ফিনটেক কোম্পানি, মোবাইল ওয়ালেট, মানি ট্রান্সফার অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, মার্কেটপ্লেস এবং ই কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে। ওনার অনেক কাজের অভিজ্ঞতা আছে এবং দক্ষতা রয়েছে, যেমন রিয়েল টাইম পেমেন্টের ক্ষেত্রে, ক্রস বর্ডার রেমিট্যান্স, গ্লোবাল কালেকশন, ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল কারেন্সি ও ব্লকচেন প্রযুক্তি সহ আধুনিক আর্থিক সেবার বিভিন্ন ক্ষেত্রে ওনার দীর্ঘ ১৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। সো আজকের অনুষ্ঠানে মোহাম্মদ রেজাউল করিম ভাই, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আহ, আপনাকে ওয়েলকাম। আর আপনি আমাদের আজকের প্রোগ্রামে প্লিজ আপনার একটু পরিচয় দিয়ে কথা বলবেন। অনেক ধন্যবাদ আলামিন ভাই, আপনার এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর সেই সাথে আজকের দর্শক যারা আছেন, দেখছেন এখন, যারা দেখবেন, তাদের সবাইকে শুভেচ্ছা। আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি অনেক লম্বা বিস্তারিত অনেক কিছু বলে ফেলছেন। ধন্যবাদ। আমি সিঙ্গাপুরে আছি একটা কোম্পানিতে, যেমন বললেন, পেমেন্ট রিলেটেড অথবা ক্রস বর্ডার পেমেন্ট রিলেটেড বিজনেস নিয়ে কাজ করছি এশিয়া প্যাসিফিকের কিছু কান্ট্রিগুলো, কয়েকটা কান্ট্রিতে, বাংলাদেশ সহ। তো হ্যাঁ, আসলে টপিকসটা খুবই ইন্টারেস্টিং। আমি লুকিং ফরওয়ার্ড এই বিষয় নিয়ে কথা বলতে। আসলে কথা বলে কাইন্ড অফ এ ডায়ালগ। আসলে আজকে আমরা এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে যত ডিসকাস করব, তত আমার মনে হয় আমাদের বুঝতে জানতে সুবিধা হবে ম্যাস স্কেলে। তো হ্যাঁ, আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। থ্যাংক ইউ রেজাউল ভাই। আমরা আমাদের যে আজকের যে বিষয় স্মার্ট বাংলাদেশ, ক্যাশলেস ভবিষ্যৎ, দুর্নীতিমুক্ত সমাজ। তো আমরা আপনি যেহেতু ফিনটেকে অনেক অনেক দিন কাজ করেছেন, অনেক বছর কাজ করেছেন এবং আপনি বিভিন্ন আন্তর্জাতিক ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের যে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ক্যাশলেস আমাদের বাংলাদেশ কিভাবে গড়া যায় এবং সেক্ষেত্রে এবং দুর্নীতিমুক্ত কিভাবে সমাজ এটার ফলে ভূমিকা রাখতে পারবে, এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা শুনবো। তো প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাবো যে আসলে ক্যাশলেস বা নগদহীন যে অর্থ প্রদান, সেটা বলতে আপনি আসলে কি বুঝান বা এবং এর প্রধি কি কি সেটা নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন। ক্যাশলেস হচ্ছে, মানে শব্দের ভিতরে আসলে এটার অর্থটা নিহিত। যেমন আমরা জানি যে ম্যাক্সিমাম ট্রানজাকশন বলতে দৈনন্দিন আমরা যে পেমেন্ট করি, যে কোনো ধরনের পারচেজ, ডে টু ডে পারচেজ, আমরা বিল পেমেন্ট থেকে শুরু করে যত রকমের আর্থিক লেনদেন আছে, এগুলো যতটা
নগদে আমরা নগদ বলতে ব্যাংক নোটস অথবা যেটা আমরা টাচ করতে পারি ফিজিক্যাল কারেন্সি, ওই কারেন্সি গুলোতে সাধারণত আমরা করে থাকি। কিন্তু এর পাশাপাশি ডিজিটাল কারেন্সি ক্যাশলেস বলতে বোঝানো হয় যদি ক্যাশ ছাড়া বেসিক্যালি আমরা যেমন ব্যাংক অনলাইন ব্যাংকিং আছে এখানে। তারপরে বিভিন্ন ধরনের আমাদের মোবাইল ওয়ালেট আছে। আ একটু সরি আমি হারায় ফেলছি মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে কি দেখা যাচ্ছে? আমি না আমার আপনাকে দেখা যাচ্ছে না। স্ক্রিন হারায় ফেলছি। ওকে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক দুঃখিত, আছে। হুম। দুঃখিত। হুম। সাধারণত আসলে অনলাইন খুব একটা বেশি অনলাইন এগুলো করা হয় না। তো মানে বেসিক্যালি ক্যাশলেস হচ্ছে আ মোবাইল ব্যাংকিং এ আমরা ট্রান্সেকশন করি। আমাদের বিকাশ, নগদ যেগুলোর সাথে আমরা খুবই পরিচিত। আ অথবা কার্ডের মাধ্যমে ট্রান্সেকশন করে থাকি। এনিথিং যেকোনো ধরনের ট্রান্সেকশন ক্যাশ ছাড়াই মানে হচ্ছে ডিজিটাল পেমেন্ট। তো মেজরিটি ডিজিটাল পেমেন্ট গুলো হয়ে থাকে সাধারণত ব্যাংক কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপরে মোবাইল ওয়ালেট, ইন্টারনেট ব্যাংকিং, আ ব্যাংকগুলোর যে মোবাইল ব্যাংকিং আছে, এগুলোই হচ্ছে আ ডিজিটাল পেমেন্ট। আর ক্যাশ এবং কি চেক এই ২ টা সাধারণত ক্যাশ আ নন ডিজিটাল অথবা ক্যাশের ভিতরেই আ রাখা হয়, ওই সেগমেন্টে রাখা হয়। তো এগুলি হচ্ছে মূলত মানে সিম্পল শব্দে সহজে যদি বলি ক্যাশলেস পেমেন্ট অথবা ডিজিটাল পেমেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় দর্শকরা বুঝতে পারছে যে আসলে ক্যাশলেস পেমেন্ট অথবা নগদহীন যেটা আমরা অর্থ প্রদান হুম, বলছি, যেখানে আমরা কোনো টাকা-পয়সা সরাসরি মানে দিব না। যেটা হচ্ছে সেটা অনলাইনের মাধ্যমে হবে। এখানে হ্যাঁ, কোনো আমার টাকা কোনো কিছু স্পর্শ হবে না। শুধু সব ডিজিটালি পেমেন্ট হবে। ডিজিটাল তো থ্যাংক পেমেন্ট ইউ, হবে। আপনার অনেক সুন্দরভাবে বলেছেন। তো সেক্ষেত্রে আমরা যেটা আমি জানতে চাই অথবা দর্শকরাও জানতে চাবে যে আসলে ডিজিটাল পেমেন্ট বা নগদহীন অর্থ প্রদানে বাংলাদেশ আসলে এখন কোথায় আছে? কি অবস্থানে আছে? আপনি যদি একটু বলতেন। বাংলাদেশ ডিজিটাল পেমেন্টে আমরা আমাদের প্রোগ্রেসটা খুবই ভালো আসলে কম্পেয়ার টু বিশেষ করে পোস্ট প্যান্ডেমিক এ আমাদের কোভিডের ২০১৯ থেকে শুরু করে এই পরবর্তী সময়ে ডিজিটাল পেমেন্টের পার্সেন্টেজ ওভারঅল ক্যাশের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আসলে। আর আমাদের কিন্তু তারপরেও কিন্তু পার্সেন্টেজ অনেক কম। ওভারঅল অন্যান্য দেশের সাথে আশেপাশের আমাদের যে দেশগুলো আছে অথবা রিজিওনাল যে কান্ট্রি গুলো আছে, ওই তুলনায় আমরা এখনো কিছুটা পিছিয়ে আছি। কিন্তু আশার বিষয় হচ্ছে এটা প্রোগ্রেস হচ্ছে। আমরা আমাদের কারেন্টলি বিভিন্ন এক্সটার্নাল তথ্য অনুযায়ী ২৮% থেকে ৩০% অথবা এই ধরনের আ আ টোটাল ট্রান্সেকশন ভলিউমের ২৮-৩০% হচ্ছে ডিজিটালি। যেগুলো মিক্স অফ আমি যেটা বললাম একটু আগে ইন্টারনেট ব্যাংকিং অথবা কার্ড প্লাস মোবাইল ওয়ালেট সবগুলো ডিজিটাল চ্যানেল কনসিস্ট অফ এগুলো হচ্ছে আ বর্তমান কারেন্টলি করা হয়। আর কিন্তু আ এটা এটা মানে বিষয় হচ্ছে আমাদের এই ডিজিটাল পেমেন্ট নিয়ে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে, আ বিভিন্ন আ ব্যাংকগুলোর পক্ষ থেকে ব্যাংকগুলোর ডিজিটাল ওয়ালেট লঞ্চ করা হয়েছে। যেমন আমরা জানি কি ২ দিন আগে ইসলামী ব্যাংকের এমক্যাশ যেটা ওটা রিব্র্যান্ডেড করে খুব ব্যাপকভাবে লঞ্চ করা হয়েছে। সো এগুলো অনেক সব ব্যাংকেরই বিভিন্ন ইনিশিয়েটিভ আছে। পাশাপাশি আমাদের যে কোর এমএফএস যারা আ আ ন নগদ অথবা বিকাশ এই ওদের ট্রান্সেকশন অ্যাডপশন রেট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মার্চেন্ট অ্যাকুইজিশন বাড়ছে। আ নাম্বার অফ ইউজার বাড়ছে। আমাদের টোটাল খুব সম্ভবত ৭০ থেকে ৮০ মিলিয়ন মোবাইল এমএফএস ইউজার আছে। এমএফএস মানে হচ্ছে মোবাইল ওয়ালেট ইউজার। তো হুম, যে নাম্বারটা ছিল জি। ৫০ মিলিয়নের মতো গত হুম, কয়েক বছর আগেও। তো হুম। বোঝাই যাচ্ছে যে নাম্বার ইনক্রিজ হচ্ছে। কিন্তু এই স্পিডটা হয়তোবা কিছুটা কম। আমাদের দেশের যে পোটেনশিয়াল আছে, আমাদের যে অপরচুনিটি আছে ওই তুলনায় হয়তোবা আ আ স্পিডটা একটু কম যেটা আরো বাড়ানো যায় ইচ্ছা করলে। ওকে, থ্যাংক ইউ। তার মানে বাংলাদেশ এখনো খুবই ভালো পজিশনে আছে। কিন্তু কম্পেয়ার টু আদার্স কান্ট্রি হুম, আমার কাছে মনে হয় এখনো পিছিয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা যে সম্প্রতি যে বাংলাদেশে যে গুগল পে চালু হওয়ার কথা শুনেছি, হ্যাঁ? তাহলে এটা কি এবং এটি ব্যবহারকারীদের আসলে কিভাবে সাহায্য করবে? এ বিষয়ে যদি আপনি একটু বলতেন। গুগল পে আমরা গুগলের যে গুগল পে এটা ওয়াইডলি অনেকগুলো দেশে কিন্তু আ ওদের ইউজার বেস খুবই বেশি। যদিও আ Apple Pay অথবা আরো কয়েকটা মোবাইল আরো কয়েকটা ওয়ালেট আছে। এমএফএস আমরা যেটা এমএফএস বলি। Google Pay আমাদের দেশে খুব সম্ভবত গত বছর ২০২৪ এ ২০২৪ এ গত বছর না, ২০২৪ এ অথবা ২৫ এর শুরুর দিকে আ যে আ ওরা লঞ্চ করেছিল একটা ব্যাংকের সাথে।
তো এটা না, এখন এই বছরে সিটি ব্যাংকের এবছরে, সাথে, হ্যাঁ, জি, জি। হুম, ২০২৫ হ্যাঁ, মানে আমরা হ্যাঁ, তো এখন সিটি ব্যাংকের ২০২৬ এ সাথে, আছি। জি, হ্যাঁ, সিটি ব্যাংকের সাথে একটা আ জি, অনেকটা হুম, বলা যায় যে প্রাথমিক জার্নি। তো এটা আরো লং হুম, ওয়ে টু গো। এখানে আরো অনেকগুলো ব্যাংকের সাথে আস্তে হবে। কিন্তু রিটেল অ্যাসপেক্ট এ আ আমরা হয়তোবা এখনো অনেকেই হয়তোবা জানে না যে Google Pay টা কি, কিভাবে ব্যবহার করতে হবে। শুধুমাত্র এট দিস মোমেন্ট শুধুমাত্র সিটি ব্যাংকের কার্ড ইউজার যারা আছে, উনারা Google Pay টা ইউজ করতে পারবে। যে ভিসা এবং মাস্টার কার্ডের যে মার্চেন্ট নেটওয়ার্ক গুলো আছে ওখানে Google Pay ডাউনলোড করে ওই ব্যালেন্সটা ইউজ করতে পারবে। সো এটা ডেফিনিটলি এটা একটা নতুন জার্নি আমাদের জন্য। আমাদের দেশের ডিজিটাল পেমেন্টের এই পথযাত্রায় আমার মনে হচ্ছে এটা একটা নতুন ইনিশিয়েটিভ। আ যেটা আস্তে একটা মানে টাইম টু টাইম নতুন আরো অন্যান্য ব্যাংকগুলো অ্যাডপ্ট করবে। আর যত অ্যাডাপ্টেশন রেট যত বাড়বে আরো নতুন ব্যাংকগুলো আসবে, তত আমরা যারা গ্রাহক আছি, যারা ইউজার তারা এটা থেকে বেনিফিটটা নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আপনার তাহলে এখন গুগল পে তার মানে যদি আরো অন্যান্য ব্যাংক বা বিশাল পরিমাণে চালু হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আরো বেশি মানে ক্যাশলেসের দিকে বাংলাদেশ আগাবে, এটাই বলতে চাচ্ছেন তো আপনি, তাই না? হ্যাঁ, এক্সাক্টলি। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে মোবাইল ওয়ালেটের যে ব্যাপক যে গ্রহণের তো কিছু চ্যালেঞ্জও আছে, তাই না? তো সেই চ্যালেঞ্জগুলো আসলে কি কি, এবং কেন লোকেরা এখনো ওয়ালেটের পরিবর্তে নগদ অর্থ প্রদান করে, এই বিষয়ে আপনার মতামত কি? আসলে চ্যালেঞ্জ অনেকগুলো চ্যালেঞ্জই আছে। আমি যদি মানে মোটা দাগে কয়েকটা যদি বলি, একটা প্রথমত হচ্ছে ট্রাস্টটা অবশ্যই ইম্পোর্টেন্ট। ট্রাস্ট হ্যাঁ, হ্যাঁ। বলতে একজন সাধারণ ইউজার হিসেবে আমরা যারা জি, জি। মানে যারা ক্যাশে লেনদেন হুম, করতে অভ্যস্ত, জি, আ মোবাইলের মাধ্যমে লেনদেন করা অথবা মোবাইলে টপ আপ করে এখানে কন্টিনিউয়াসলি ব্যালেন্স রাখা এবং সেই জি, ব্যালেন্স বিভিন্ন যে পেমেন্ট গুলো আছে সেগুলো করার ক্ষেত্রে যে একটা ওভারঅল ২ টা বিষয় ট্রাস্ট পাশাপাশি হচ্ছে অ্যাওয়ারনেস অথবা আমরা যেটা বলি লিটারেসি, যেটা ফাইন্যান্সিয়াল লিটারেসি যে বিষয়টা। জি, সিটি গুলাতে হয়তোবা আ আ ইউজ কেস পার্সেন্টেজটা একটু বেশি বেটার। কিন্তু আমরা যদি সিটির বাইরে মূল শহরগুলা বিভাগীয় অথবা জেলা শহরগুলোর বাইরে যদি তাকাই সেখানে কিন্তু ডিজিটাল পেমেন্টের ব্যবহার খুবই কম। আ এটার হুম, একটা বড় কারণ হচ্ছে এই যে বোঝা যে এই যে আ সুবিধাটা বুঝতে পারা। আ এটা হচ্ছে একটা বিষয়। আর তার পাশাপাশি অবশ্যই ট্রাস্ট ইউজার অ্যাওয়ারনেস টার একটা আ অন্যতম মাধ্যম হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট, পাবলিক এবং প্রাইভেট লেভেল আ সেগমেন্ট থেকে যে ইনিশিয়েটিভ গুলা নেয়া যায়, বিভিন্ন ধরনের এডুকেশন ট্রেনিং প্রোগ্রাম অথবা অ্যাওয়ারনেস টাইপের যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো। কিন্তু এর বাইরে যদি বলি, যে আমাদের অন্যান্য যে সমস্যাগুলো আছে, যেমন আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা এখনো অতটা ডেভেলপ না। একজন একদম রুট লেভেলে যে এসএমই থেকে শুরু করে মার্চেন্ট গুলো আমাদের যে লক্ষ মার্চেন্ট আছে। মার্চেন্ট বলতে আমি যদি বলি যে ছোট যে রিটেল শপ গুলা যারা ডে টু ডে জি, দৈনন্দিন জিনিসগুলো বিক্রি করছে। হুম, হুম, এটা হতে পারে রিটেল শপ, এটা হতে পারে আমাদের গ্রোসারি থেকে শুরু করে যেকোনো ধরনের দৈনন্দিন আ আ আ এই সেগমেন্টে ওখানে আপনার যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত, আ হুম, যে পিওএস সিস্টেম জি, আছে এখানে, আরো হুম, অন্যান্য যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলোর ব্যবহারের ক্ষেত্রে একটা কস্ট বিষয় আছে। সো জি, এই কস্ট পাশাপাশি হচ্ছে টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। সো এই জি, জি, ইনফ্রাস্ট্রাকচারটা কিছুটা হুম, ল্যাক আছে আমাদের। ওটার কারণে হয়তোবা অনেক মার্চেন্ট এখনো ইউজ করছে না। আ ডিজিটাল পেমেন্টটা অ্যাকসেপ্ট করছে না। মার্চেন্ট যদি অ্যাকসেপ্ট না করে আল্টিমেটলি ইউজার ক্যাশেই পেমেন্ট করবে। আর আরো কিছু বিষয় আছে যেমন যদি বলি যে কস্ট, ডিজিটাল পেমেন্টের কস্টটা একটু বেশি। আমরা যদি কার্ডে পেমেন্ট করি সেখানে আ এমডিআর হচ্ছে 1.5 টু 2.5% ডিপেন্ড করে কোন সার্ভিস কোন কার্ড স্কিম অথবা কোন জি, ধরনের ইউজ কেস। সো হুম, আপনার সাধারণভাবে যদি আমরা কিছু একটা কেনার ক্ষেত্রে আ 1.5 টু 2.5% এক্সট্রা কস্ট এটা ইউজার যদি না দেয় আল্টিমেটলি মার্চেন্টকে দিতে হবে। সো জি, জি, মার্চেন্ট প্রেফার করবে না যে কোনো একটা সেল করার ক্ষেত্রেও ইনস্টিড অফ কার্ড ও সবসময় প্রমোট করবে ক্যাশ। জি, এটা একটা বিষয়। এটা হয়তোবা আমরা অনেক ইনিশিয়েটিভ হচ্ছে কিভাবে এই কার্ড কস্টটা কমানো যায়। কি হয়তোবা কোনো ধরনের গভর্নমেন্ট ইনসেনটিভ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। আরো অনেক বিষয় আছে। আম আ ইন্টারঅপারেবিলিটি একটা বিষয়, যেমন এখনো যে কোলাবোরেশন এর ল্যাক অফ কোলাবোরেশন জি, আছে জি, জি, বলা যায়। যে হুম, ওয়ালেটের সাথে ব্যাংক অথবা ওয়ালেটের সাথে ওয়ালেটের যে হুম, ইন্টারঅপারেবল ওয়ালেট আমি একটা ব্যালেন্স ইচ্ছে করলে
অনেকগুলো হুম, ওয়ালেটে শেয়ার করতে পারবো। তখন আমাকে জি, আর জি, জি। বারবার বিভিন্ন সেপারেট ওয়ালেট ব্যালেন্স মেইনটেইন করতে হবে না। হুম, তো হুম, হুম, এটাও একটা কারণ হতে পারে। আর সিকিউরিটি বিষয়টা তো আছেই। যে এটাও ইনফ্রাস্ট্রাকচারের ভেতরেই পড়ে আসলে আমাদের যে সিকিউরিটি ম্যাসিভ লেভেলে অথবা ম্যাস স্কেলে এই ইকোসিস্টেমটা বিল্ড করার জন্য হুম, যে হুম। ধরনের সিকিউরিটি সিস্টেম প্রয়োজন, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে যে ফ্রড কেসটা খুবই সেনসিটিভ, এবং পার্সেন্টেজ সাধারণত ডেভেলপ কান্ট্রি গুলোতেও কিন্তু ফ্রড পার্সেন্টেজ খুবই হাই ডিজিটাল পেমেন্টে। হুম, জি। সেখানে আমাদের বাংলাদেশে এই যে পরিমাণ সিস্টেম অথবা যে ক্যাপাসিটি আছে সেটাও একটা বিষয় খেয়াল করতে হবে। তো এগুলো হচ্ছে কয়েকটা, আরো অনেক বিষয় আছে। হ্যাঁ, এটা বাংলাদেশে তো তো অনেক আসলে লম্বা ডিসকাশনের ব্যাপার। জি, জি, এখন বাংলাদেশে তো আসলে যেহেতু আমাদের মোবাইল ব্যাংকিং সবার কাছে পৌঁছে গেছে, তো বাট হুম, আমাদের যারা মানে ইউজার তারা অনেক অ্যাকচুয়ালি তাদের যে অ্যাডভান্স নলেজ না থাকার ফলে বিভিন্ন হ্যাঁ, ফ্রডের সম্মুখীন ইদানিংকালে আমরা দেখছি এবং দেখতে পাচ্ছি যে ব্যাংক থেকে অনেক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, এরকমও কেস আমরা পেপার পত্রিকায় দেখতেছি। তো হুম। আপনার এখন যেটা ব্যাপার হচ্ছে যে তাহলে মানুষ আসলে কেন এখনো ওয়ালেটের পরিবর্তে নগদ অর্থ প্রদান করছে? আপনার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? যে এই যেগুলো আলোচনা করলেন এগুলোর বাইরেও কেন মানুষ এটা আসলে প্রিফার করতেছে? ক্যাশের ওই যে পুরো একটা এটা হচ্ছে একটা এইজন্য বলা হয় যে ডিজিটাল ইকোসিস্টেম। মানে হচ্ছে জি, জি। আমার ম্যানুফ্যাকচারার থেকে শুরু করে হোলসেলার আছে, এখানে রিটেইলার আছে এবং কি আল্টিমেটলি ইউজার। এর ভেতরে অনেকগুলো ইন্টারমিডিয়ারি যে লজিস্টিক পুরো এন্ড টু এন্ড যে হুম, হুম, চেইনটা আছে। তো এখানে হুম, হুম, আ পুরো চেইন যদি আমি ডিজিটালি যদি ট্রান্সেকশন না করানো যায়, তাহলে হোলসেলার যদি ক্যাশ যদি প্রেফার করে, আল্টিমেটলি রিটেইলার চাইবে যে তার কাছে অনেক ক্যাশ হুম, কালেকশন থাকতে হবে। হুম। আদারওয়াইজ ও আ ক্যাশ কনভার্ট করে ব্যাংক থেকে কনভার্ট করে আবার ক্যাশে নিতে হবে। সো জি, এই জি, জি। পুরো স্টেপ বাই স্টেপ ব্যাক টু ব্যাক হুম, ফ্লোটা যদি ক্যাশ থেকে ডিজিটালি করা যায়, জি। শুধু একটা সেগমেন্ট, একটা স্টেপ যদি আমি মানে হুম, ফোর্স করা হয় অথবা যেকোনোভাবে ফোর্স করা যায় না। যদি জি, ডিজিটালি মুভ করানোর চেষ্টা করা হয়, সেটা খুব একটা কার্যকর হবে না। কারণ হচ্ছে আমাকে জি, পুরো জি। চেইন অথবা যে ইকোসিস্টেমটা খেয়াল হুম, করতে হবে যে আ কিভাবে সবাইকে এটার সাথে অন্তর্ভুক্ত করা যায়। সো হুম, এটা একটা কারণ। আর অবশ্যই আমাদের আ যে আপনি তো বললেন যে লিটারেসি রেট হুম, হচ্ছে একটি বিষয়। আ হুম, লিটারেসি রেটের কারণে আমাদের মানে অনেকেই হয়তোবা এই বিষয়টা বুঝতে পারছে না। হুম, আর এই যে আগের যে বিষয়গুলো বললাম, এগুলো আ হুম, হচ্ছে মেইন মানে প্রধান কারণ যে ক্যাশ এখনো কেন হুম, সাস্টেইন করছে। হুম। আর আল্টিমেটলি যদি বলি হ্যাঁ, সেটাই যে এজন্য হ্যাঁ, আমাদের যে আপনি যেটা আলোচনা আসলে যে নগদহীন যেটার আমাদের এখনো হুম, বাংলাদেশে এটা চলছে না। কারণ এটার সাথে হুম, কিন্তু হুম, আসলে দুর্নীতি কিন্তু সম্পৃক্ত। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম যে ডিজিটাল পেমেন্ট কি এবং আসলে এই যে ওয়ালেট গুলো ব্যবহারের সুবিধা কি, অসুবিধা কি। তো হুম। এক্ষেত্রে আমি মনে করি যে আমরা আমাদের যে ২য় সেগমেন্টে প্রবেশ করতে পারি এবং সেক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি যে আসলে যে নগদ আসলে কিভাবে দুর্নীতিকে সমর্থন করছে। কারণ মানুষ আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে যে আপনি যদি ৳১,০০,০০০ বেশি হয়, আমার জানা মতে যদি বেশি হয় তাহলে আমাকে অনলাইনে পেমেন্টের নির্দেশনা আছে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে কোটি, কোটি টাকার ট্রান্সেকশন হয় কিন্তু সব এটা নগদে হয়। তো আমি এজন্য আমি আমি আপনার কাছে জানতে চাবো যে আসলে নগদ কিভাবে দুর্নীতিকে সমর্থন করছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, নগদ মানে ক্যাশ। আমাদের আবার হুম। নগদ ব্র্যান্ডও আছে। হ্যাঁ, হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ। এভয়েড করার না, জন্য। না, ক্যাশের হ্যাঁ, কথাই নগদ, বলছি। হ্যাঁ, হ্যাঁ, ক্যাশ, ক্যাশ, ক্যাশের হ্যাঁ, কথাই বলছি। obviously হ্যাঁ, না ক্যাশ। হ্যাঁ। হ্যাঁ, আমাদের ক্যাশের দুর্নীতির সাথে এটা আসলে ইনডাইরেক্টলি বলি, ডিরেক্টলি ইনডাইরেক্টলি ২ ভাবেই এটার সাথে একটা যোগসূত্র আছে। প্রথমত অ্যাজ ইউজুয়াল আপনার ডিজিটাল হচ্ছে ট্রেসেবল। আপনার এভরি হুম। ট্রান্সেকশন ডিজিটালে যেটা হচ্ছে আ কে প্রাপক এবং আ গ্রাহক এবং গ্রহীতা, হ্যাঁ, গ্রাহক এবং জি, জি। গ্রহীতা গ্রহীতা। আ জি। যে ২ পক্ষ বেনিফিশিয়ারি এবং সেন্ডার এবং রিসিভার ২ টাই কিন্তু আ বার একটা মিনিমাম কেওয়াইসি অথবা মিনিমাম ইনফরমেশন দিয়ে মোবাইল নাম্বার হোক অথবা যেটা ট্রান্সেকশন ডিপেন্ড করে আইডি দিয়ে জি। ট্রান্সেকশন আইডি দিয়ে এটা হুম, ট্রেস করা যাবে। সো হুম, হুম, এটা নাম্বার 1 খুব বেসিক এবং ফান্ডামেন্টাল হুম, যে প্রিন্সিপল যেটা ট্রেসেবল। আপনি ট্রেস করতে হুম, পারবেন যেটাই হোক। হুম, আর আরেকটা বিষয় হচ্ছে এখন আপনার যে আমাদের যদিও অনেক আ গভর্নমেন্ট অথবা পাবলিক যে হুম, সার্ভিস গুলো আছে, ওগুলো হুম, অনেকগুলাই কিন্তু ব্যাংকে আপনি ক্যাশে কিন্তু পেমেন্ট হয় না। ওগুলো হুম, ব্যাংক ট্রান্সফার করতে হয় অথবা ব্যাংকে দিতে হয়। কিন্তু প্রবলেম হুম, হচ্ছে এর
এরপরেও করাপশনে কিভাবে এটা মানে ডিজিটাল ট্রানজাকশন গুলো কিভাবে করাপশন রিডিউস করতে পারে, ব্যাপারটা কিন্তু জি, একটু ব্রডার লেভেলে। যদি জি। পুরো ইকোসিস্টেম, ওই যে বললাম, পুরো ইকোসিস্টেমে যদি আপনি ক্যাশ ইউজ কেস যদি হুম, কমানো যায়, হুম, হুম, তাহলে আলটিমেটলি আপনার যে করাপ্টেড যে ক্যাশটা, যে করাপ্টেড মানি, হুম, যেটা এটা ব্রাইবারি হোক অথবা হুম, ব্ল্যাক মানি হোক, যেটাই হোক, হুম, ওরা কিন্তু হুম। খুব ইউজ করতে পারবে না খুব একটা বেশি। এখন তো এসে ওয়াইডলি ইউজ করা যায়। আপনি আমাকে জি, ক্যাশ জি, দিলে জি। আমি হুম, আমি যদি ৫,০০০ টাকার একটা, কেউ যদি ৫,০০০ টাকার একটা এক্সট্রা বেনিফিট হুম, নেয়, ওটা ও হুম, ইউজ করতে পারবে ইজিলি। তো হুম, ওই হুম, হুম, দৃষ্টিকোণ থেকে করাপশন ডেফিনিটলি ইট উইল হেল্প করাপশন মিনিমাইজ হুম, করতে। ডিজিটাল পেমেন্ট হেল্প করবে। হুম, আর ট্রেসেবিলিটি বিষয়টা তো বললাম। আরো হুম, আহ, আরেকটা বিষয় হচ্ছে এই যে কন্ট্রোল যেটা করা যায়, ডিজিটাল পেমেন্ট জি, গুলো কন্ট্রোল, ট্রানজাকশন গুলো রেকর্ডেড থাকে, এবং কি বিভিন্ন হুম, ধরনের ইনিশিয়েটিভ গভর্নমেন্টের কাছে পুরো তথ্য থাকে হুম, 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 এরিয়া ওয়াইজ, এবং কি এই যে হুম, আপনার এআই ইউটিলাইজ করা যায়, বিভিন্ন টেকনোলজি জি, জি, ইউজ জি, করে বিভিন্ন ধরনের নতুন পলিসি ইমপ্লিমেন্টেশন অথবা আরো হুম, এনহ্যান্স করার মেকানিজম গুলো বের করা যায়। কিন্তু যখনই ক্যাশ থাকে, এটা ভিজিবিলিটি খুবই কম। আরো মানে এটার ট্রান্সপারেন্সির বিষয়টা তো আছেই। তো সব হুম, মিলিয়ে ডিরেক্টলি যদিও বলা মানে শুধুমাত্র ডিজিটাল পেমেন্ট হয়তোবা করাপশন রিমুভ করবে না, হুম। কিন্তু ডিজিটাল পেমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য এলিমেন্ট আপনার ডিজিটালাইজেশনের জন্য, পুরো তা সার্ভিস মানে আমি ডিজিটালাইজেশনের আমি জন্য। এটাই প্রশ্ন হ্যাঁ, এখনই আপনাকে করতে চাচ্ছিলাম যে আসলে তাহলে যেহেতু নগদ দুর্নীতিকে বিভিন্নভাবে আসলে উৎসাহিত করছে, মানে নগদ মানে হুম, ক্যাশ, সরি, আমাদের আবার নগদ পেমেন্টের কথা বলছি না, আমরা ক্যাশের হ্যাঁ, কথা না, বলছি, যে আমরা যদি সরাসরি ক্যাশ, আমরা যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত বেশি ইউজ করি, যেমন বিদেশে অনেক দেশেই যেমন ক্যাশলেস, ওখানে কোনো, আমি যেমন চায়নাতে দীর্ঘ 10 বছর মতো ছিলাম, ওখানে পুরোটাই ক্যাশলেস, কখনো ক্যাশ আসলে ইউজ করতেই হয় নাই। আর তো সেক্ষেত্রে আমি এটাই এখন জানতে চাচ্ছিলাম যে তাহলে ডিজিটাল পেমেন্ট আসলে কিভাবে দুর্নীতি কমাতে সাহায্য করবে? এক্ষেত্রে আপনারা যদি মতামত দেন, তাহলে আমাদের দর্শক শ্রোতা বুঝতে সুবিধা হবে। ওই যে বললাম, ডিজিটাল পেমেন্টের ইমপ্লিমেন্টেশন হলে প্রথমত রেগুলেটর ইজ দ্য হুম, কি হুম, স্টেক হোল্ডার। হুম, 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 বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে রেগুলেটর ক্যান ট্রেস এভরি সিঙ্গেল ট্রানজাকশন। হুম, হুম, এটা হচ্ছে স্টেপ ওয়ান। এরপরে হচ্ছে হুম, আমাদের আরেকটা বড় সেগমেন্ট হচ্ছে ট্যাক্সেশন। আমরা জি, জি, ক্যাশের যত ট্রানজাকশন গুলো হয়, এগুলো কিন্তু হুম, আহ, আহ, মানে আপনার রং অ্যাকাউন্টিং অথবা ফলস অ্যাকাউন্টিং করার সুযোগ থাকে। তো জি, ট্যাক্স জি, জি, ফাঁকির বিষয় আছে এখানে। হুম, আপনার ট্রানজাকশন হুম, রেভিনিউ যেটা হলো, আপনি এটা শো না হুম, করে হাইড করে হ্যাঁ, দিলেন, একটা পার্সেন্টেজ হুম, হাইড করে বাকিটা শো করা। সো গভর্নমেন্ট জি, কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের রেভিনিউ হারাচ্ছে, বঞ্চিত হয়, শুধুমাত্র জি, বঞ্চিত হুম, হচ্ছে শুধুমাত্র ক্যাশ পেমেন্ট ওয়াইডলি ইউজ হওয়ার কারণে। সো জি, জি, যদিও করাপশনের সাথে ডিরেক্টলি লিঙ্ক না হলেও, আপনার ট্যাক্সেশনের ক্ষেত্রে এটা বিশাল একটা হেল্প করে, আমাদের রেভিনিউ বাড়বে হুম, হুম, অ্যাবসলিউটলি। আর জি, যদি ট্যাক্স ফাঁকি দেওয়া এক ধরনের করাপশন, তাই না? তো জি, 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 ইনডাইরেক্টলি এই করাপশনটাও হবে। আর ওভারঅল মূলত হচ্ছে ডিজিটালাইজেশনের জন্য ডিজিটাল পেমেন্টটা ইম্পর্টেন্ট। ডিজিটালাইজেশন জি, বলতে আমাদের যতগুলো সার্ভিস আছে, হুম, আপনার ল্যান্ড রিলেটেড হুম, হুম, রেজিস্ট্রেশন অথবা ভূমি অধিদপ্তর যে হুম, বিষয়গুলো আছে, ওখানে অনেক জি, সার্ভিস আছে যেখানে অনেকেই বলে যে এটা মানে দুর্নীতি করার হুম, সুযোগটা সবচেয়ে বেশি থাকে। জি, 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 তারপরে পাবলিক ট্রান্সপোর্ট আছে। এগুলো হুম, এই সার্ভিসগুলো যখন এন্ড টু এন্ড ডিজিটালাইজেশন করা হবে, হুম, ম্যানুয়াল থেকে ডিজিটালাইজেশন করা হবে, তখন কিন্তু আর ফেস টু ফেস ইন্টারাকশন অথবা আমাদের যেতে হবে না কাউকে, গ্রাহক, আমাদের যারা সার্ভিস যারা নিচ্ছে, তারা কিন্তু সরকারি অফিসগুলোতে গিয়ে ধর্ণা দিতে হবে না অথবা যেতে হুম, হবে না। ওখানে ফাইলের কাজ খুব কম হবে, ডেস্কের কাজ হুম, কম হবে। সো হুম, যত ফেস টু ফেস ইন্টারাকশন অথবা এই মানে আপনার অফলাইন ইন্টারাকশন যত কম হবে, তার মানে হচ্ছে আলটিমেটলি ডিজিটালাইজেশন হবে সার্ভিস। আমি আমার হুম, কাজ করব, যে কোনো ধরনের সার্ভিস অনলাইনে বসে, এখানে আমার হুম, হুম, কারোর সাথে যোগাযোগ করতে হবে না। হুম, গ্রাজুয়ালি আপনার এই যে কোনো ধরনের এক্সট্রা বেনিফিট নেওয়া, করাপশন, গভর্নমেন্ট হ্যাঁ, সেক্টর বলি অথবা প্রাইভেট সেক্টর বলি, ইনডাইরেক্টলি এটা স্লোলি এটা রিডিউস হবে, অথবা পুরা করাপশনের স্কোপটা অনেকটাই কমে যাবে। সো ও, ডেফিনেটলি জি, ডেফিনেটলি ওকে, ডিজিটালাইজেশন ক্যান হেল্প টু হুম, রিডিউস করাপশন। ওকে, থ্যাংক ইউ। আপনি অনেক সুন্দর করে বলেছেন আসলে, যে ডিজিটাল যদি আমরা পেমেন্ট করি বা ক্যাশলেস যদি পেমেন্ট হয়, তাহলে আমরা আসলে দুর্নীতি প্রতিরোধে অনেক সাহায্য করবে, সেটা আপনার কথার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং আশা করছি যে বাংলাদেশ যদি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই ডিজিটাল পেমেন্ট সিস্টেম অথবা ক্যাশলেস সোসাইটি খুবই, খুবই দরকার।
সেটা আপনার আলোচনার মাধ্যম থেকে জানতে পেরেছি এবং আশা করি দর্শক শ্রোতা আমাদের লাইভটা এনজয় করছেন। তো সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অতিথির কাছে তাহলে আপনারা কমেন্ট সেকশনে লিখুন। আমরা লাইভের শেষের দিকে আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দিব। তো সেক্ষেত্রে আমরা Q&A সেশন আমরা একটা রাখবো যেখানে আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আপনি তো অনেক দিন মানে দীর্ঘদিন ধরে মালয়েশিয়া, চীন এবং সিঙ্গাপুরে বসবাস করছেন। তাহলে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে আপনি যে সেই দেশগুলোতে ছিলেন, সেক্ষেত্রে সেই দেশগুলোতে ডিজিটাল পেমেন্টের আসলে পরিস্থিতি কেমন সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। হ্যাঁ, আপনি যেমন বললেন আমার চাকরির সুবাদে অনেকগুলো দেশে থাকার সুযোগ হয়েছে। ওখানে আ ভ্রমণ ছাড়াও থাকা বলতে যে এখানে অন দ্য গ্রাউন্ড দেখার সুযোগ হয়েছে যে কিভাবে ডিজিটাল পেমেন্টটা অ্যাডপশনটা কিভাবে হচ্ছে। আ অবশ্যই ডে আজ থেকে ধরেন ৫-৭ বছর আগে অথবা ১০ বছর বিফোর প্যান্ডেমিক ডিজিটাল পেমেন্ট হুম, অ্যাডপশন রেট সব কান্ট্রি গুলোতেই ওভারঅল খুবই কম ছিল। হুম, 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 আর হুম, প্যান্ডেমিকের পরে ওটা হুম। খুব ফাস্ট আ আ আ আপনার পেইসে ওটা সামনের দিকে আগায় এগিয়ে গেছে। পুরা জি, জি, জি। সবগুলো স্টেক হোল্ডারকে হেল্প করছে হুম, আসলে এটা হুম, এগিয়ে হুম, নিতে। তো হুম। আমাদের আশেপাশে আপনি যে কয়েকটা দেশের নাম বললেন, এর ভেতরে জি, অবশ্যই চায়না ইজ খুবই হাইলি অ্যাডভান্স বলা যায় ডিজিটাল হুম, পেমেন্ট অ্যাডপশন এ। আম রাফলি আমি যদি বলি 90% হয়তোবা ভুল হবে না। আমি যদি বলি হুম, 85 to হুম। 90% ট্রান্সেকশন হচ্ছে ডিজিটাল পেমেন্টে। জি, জি, জি। ওভারঅল চায়নায় অনেক বড় ইটস এ লার্জ কান্ট্রি অনেক বড় হুম, একটা দেশ। এত বড় হুম, দেশের কোটি, কোটি বলা যায় মার্চেন্ট আছে। হুম, আ হুম, 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 আ ক মানে কত প্রায় 1 বিলিয়ন ইউজার, হুম, 1.2 বিলিয়ন আপনার হুম, রিটেল ইউজার আছে। হুম, তো এত হুম, বড় জনগোষ্ঠীকে এত বড় ইকোনমিকে আ উম আ 80% অথবা 85% যদি ডিজিটালে কনভার্ট করা যায় মিনস এটা হিউজ ডিল। হুম, এটা অনেক বড় ডিল আসলে। তো হুম, আ আ এই যে বললাম এটা শুরু হয় আসলে ইকোসিস্টেম থেকে। আপনার ই-কমার্স যতটা গ্রো হবে ডিজিটাল পেমেন্টের সাথে ডিজিটাল আপনার ট্রান্সেকশনস হচ্ছে ব্যাকবোন হচ্ছে ডিজিটাল হুম। আ ই-কমার্স আপনার জি, অথবা ডিজিটাল কমার্স। সো জি। ওটা যতটা গ্রো হবে ততটাই কিন্তু আল্টিমেটলি ডিজিটাল কমার্সে আপনার ক্যাশ পেমেন্ট আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে। জি, 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 জি। সেটা ভিন্ন হিসাব। কিন্তু আ সাধারণত ই-কমার্সের ট্রান্সেকশন গুলো ডিজিটালি করা হয়। সো হুম, যেটা হচ্ছে চায়নাতে ওটা অনেক হেল্প করলো। হুম, আলিপে অথবা WeChat Pay ২ হুম, টা হুম, বড় ওয়ালেট আছে যেখানে হুম, ইউজাররা ক্যান পে এনিথিং। আপনি অনেক হুম, হুম, রিমোট হুম, লোকেশনে যাবেন, হুম, একদম গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে যাবেন। হুম। আপনার আমাদের দেশে যে ফেরিওয়ালা আছে, ওখানে জি, জি, ফেরিওয়ালা জি। হুম, কাছে আপনি কিছু একটা হুম, $১ অথবা $২ এর কিছু কিনবেন। ওর কাছে একটা হুম, কিউআর কোড সামনে হুম। রাখা আছে। আপনি স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। জি। আ সো এটা হচ্ছে মোবাইল ওয়ালেটের ইউজ কেসটা খুবই স্ট্রং, যেটা হুম, চায়নাতে। আর পাশাপাশি আমাদের সিঙ্গাপুরে আছে প্রায় সিঙ্গাপুরে ইস অলসো হাইলি অ্যাডভান্সড ডেভেলপড কান্ট্রি। ওখানে কার্ড ইউজ কেস খুবই বেশি। একেক হুম, দেশে একেক রকমের আ টুলস গুলো ইউজ করা হয়। সিঙ্গাপুরে মোবাইল ওয়ালেটটা হয়তোবা এতটা পপুলার না। কিন্তু ব্যাংক কার্ড যেটা আমাদের ডেবিট হুম, অথবা ক্রেডিট কার্ড ওগুলো খুবই হাইলি ইউজ করা হয়। আর মালয়েশিয়ার আ আ ইয়া আপনার ডিজিটাল অ্যাডপশন রেট সিগনিফিক্যান্টলি গ্রো হচ্ছে। ইয়ার বাই ইয়ার ওদের প্রায় 10 to 15% গ্রো হচ্ছে। হুম, এখন মোস্ট প্রবাবলি ৫০ থেকে ৬০% হয়তোবা মালয়েশিয়াতে। হুম, যেটা অনেক অ্যাডভান্স আমাদের দেশের হুম, 30% এর চেয়ে যদি কম্পেয়ার করি। হুম। আ সো জি। অন্যান্য আ সব কান্ট্রি গুলোই আসলে ওভারঅল এটা ইটস এ গ্লোবাল আ আ এক টার্গেট প্রত্যেকটি কান্ট্রি হুম। রেগুলেটরের পক্ষ থেকে সেন্ট্রাল ব্যাংকের ওয়ান অফ দ্যা কি ইনিশিয়েটিভ হচ্ছে ডিজিটালাইজেশন। জি, জি, ডিজিটাল জি, জি। পেমেন্ট গ্রো করা। কারণ ক্যাশ হচ্ছে হাইলি হুম, কস্টলি। আপনার ক্যাশের হুম, 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 ডিসবার্সমেন্ট তারপরে স্টোর আ হুম, সিকিউরিটি থেকে শুরু করে সবকিছুর জন্য কিন্তু একটা কস্ট আছে যেটা হুম, আপনি ডিজিটাল পেমেন্টের তুলনায় অনেক হাই। ডিজিটাল পেমেন্টে কস্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার, সিকিউরিটি এগুলোর জন্য কস্ট। হুম, কিন্তু ক্যাশের যে কস্ট ওই তুলনায় ডিজিটাল পেমেন্টের মেইনটেন্যান্স এর কস্ট কিন্তু কম। হুম, সো অনেক সব দেশই ওই যে বললাম আমরা ডিসকাস হুম, করলাম যে আ হুম। আ যে কিভাবে করাপশন রিডিউস করা জি, যায়, জি, জি, কিভাবে জি। মনিটরিং করা যায়, হুম, কন্ট্রোল করা যায়। প্রত্যেক কান্ট্রি চাচ্ছে যে কিভাবে তাদের ব্যাংকিং সিস্টেম অথবা ওভারঅল ট্রান্সেকশন মনিটরিং বেটারলি করতে পারে। আর যত ডিজিটাল আপনার ডেটা থাকবে, যত বেশি ডেটা হুম, হুইচ হুম, ইস অ্যাকচুয়ালি আল্টিমেটলি ডিজিটাল ট্রান্সেকশন থেকেই আসে। আ হুম, যত ডেটা থাকবে তত আপনার বিষয়গুলো এনালাইজ করতে সহজ হবে, তত পলিসি মেকিং এ হেল্প হুম, করবে।
সো কান্ট্রিগুলা সেটাই। প্রায় সব কান্ট্রি, হ্যাঁ, হ্যাঁ। সেটাই না। আমি আরেকটু যোগ করতে চাচ্ছি যে দেখেন যে যখন বিভিন্ন চাইনিজ উৎসবগুলোতে তাদের নিউ ইয়ার এবং তাদের যে ফেস্টিভ্যাল গুলোতে তারা কিন্তু আপনার বাংলাদেশ তো শুধুমাত্র 18 কোটি মানুষ আমাদের। আমরা সাধারণত হুম, ঈদের সময় যে হ্যাপাজার্ড হয়, টিকিট পাওয়া যায় না, কালোবাজারি। আপনি চায়নাতে কিন্তু দেখেন কোনো ধরনের কালোবাজারি নাই এবং কোনো হ্যাসেল নাই টিকিট কাটার জন্য। সব যেহেতু অনলাইনে, হ্যাঁ? এবং আমরা আমি যেমন এখন বাংলাদেশের রেলওয়েতে টিকিট বুক দিতে যাচ্ছি, দেখা যায় আমার টিকিটটা আবার বুক হয়ে গেছে। বলছে যে আপনার টাইম আউট। তো হুম, সেক্ষেত্রে আমাদের সিস্টেম কিন্তু অনেক পিছিয়ে আছে এবং আমি চায়নাতে আপনি দেখছেন যে আপনি স্মুথলি উইদিন এ সেকেন্ড আপনার ট্রান্সেকশন কমপ্লিট হয়ে যায় এবং ন্যানো সেকেন্ড অ্যাকচুয়ালি। এবং আপনি কিছু কনফার্মেশন করতে পারছেন। তারপর আপনি যদি রিফান্ড করতে পারেন। আমি বাংলাদেশে সবচাইতে লজ্জাজনক এবং হতাশাজনক হলেও সত্য যে আমার মতে জানা নাই, আমিও অনেক সময় রিফান্ড আপনি নেভার রিভার আপনি পাবেন না। খুবই রেয়ার এবং এটা খুবই একটা পেইনফুল সিস্টেম। তো আসলে আমাদের সিস্টেমটা খুবই আমি মনে করি অনেক পিছিয়ে আছে। হ্যাঁ? তো আপনার তো অনেক আপনি অভিজ্ঞতা অর্জন মানে আপনি যেটা দেখছেন, আপনি তো ওই দেশে সব দেশেই আপনি ছিলেন। এখন সিঙ্গাপুরে আছেন। তো আপনার যে অভিজ্ঞতা আসলে এই ক্ষেত্রে আমরা কিন্তু ওদের দেশ থেকে অনেক কিছু শিখতে পারি আমার কাছে মনে হয়। তো হুম। আপনার আলোচনা থেকে আমার কাছে মনে হয় যে আমরা অনেক কিছু জানতে পারছি। তো দর্শক শ্রোতাকে আমি বলব যে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। হ্যাঁ? আর আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনারা জানাতে পারেন। তো আমি আপনাকে এখন মানে যেটা জানতে চাচ্ছি যে আমরা কিভাবে ডিজিটাল পেমেন্ট গ্রহণটাকে বা গ্রহণের যে মেন্টালিটি এটাকে আমরা উন্নত করতে পারি এবং নগদহীন মানে হচ্ছে ক্যাশলেস সমাজের দিকে আমাদের অগ্রগতিকে কিভাবে ত্বরান্বিত করতে পারি এটার হুম। ক্ষেত্রে আপনার যদি মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, আমি একটু আপনার ওই যে আগের যে বিষয়টা বললেন, জি, 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 আমাদের অবশ্যই। এ হুম, চায়নার সাথে অথবা অন্যান্য হুম, দেশগুলোর সাথে কম্পেয়ার আমি আমার আমার আ বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা কান্ট্রি এর মানে সিচুয়েশন বেসড করে জি, জি, একেকটা কান্ট্রির আপনার নেচার অথবা আ ডেমোগ্রাফি, ওভারঅল ডেমোগ্রাফি, আপনার ইকোনমিক ডেমোগ্রাফি থেকে শুরু করে হুম, ইউজার ডেমোগ্রাফি সবই একটু ডিফারেন্ট। জি, আমাদের জি, একটা আশার দিক হচ্ছে আমরা দেখলাম যে অনেকগুলো টিকেটিং যেটা বললেন আপনি যে একটু আগে, জি, 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 যে জি, টিকেটিংটা কিন্তু অনেকটাই হুম, রেল থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্টের টিকেটিংটা কিন্তু আস্তে, আস্তে আ হুম, অনলাইনে করার চেষ্টা হচ্ছে। চেষ্টা চলছে আসলে। সব ধরনের জি, বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। হুম, তবে আল্টিমেটলি হচ্ছে ওই যে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে একটা ম্যাটার। আর ওই যে আপনি জি, জি, রিফান্ড জি, এর একটা উদাহরণ দিলেন, খুব চমৎকার জি, উদাহরণ আসলে। হুম, হুম, রিফান্ড এর অথবা ছোট, ছোট গিফট পেমেন্ট করা, হুম, 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 অনলাইনে গিফট করা, অনলাইনে সালামি দেয়া। তো হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে ছোট, ছোট বিষয়গুলো বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেয়ার মাধ্যমে আস্তে, আস্তে আ গ্রাহকরা ওই যে কনফিডেন্সটা পাবে। আর জি, ট্রান্সেকশন যত বাড়বে, এটার সাথে আবার রেভিনিউ কানেক্ট আছে যেহেতু আল্টিমেটলি অল আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আম জি, রেভিনিউ খুবই ইম্পোর্টেন্ট। যত হুম, ইউজ হবে ততই আ রেভিনিউর বিষয়টাও ফুলফিল হবে যে জি, এক্সপেকটেশনটা। হুম। আর আপনি আরেকটা সরি আপনার কোয়েশ্চেনটা আমি খেয়াল করিনি। লাস্টে যদি একটু আমি জানতে কাইন্ডলি চাচ্ছিলাম রিপিট যে করেন। আমরা যে ডিজিটাল পেমেন্ট গ্রহণটাকে কিভাবে আমরা ত্বরান্বিত করতে পারি? মানে আচ্ছা। ক্যাশলেস যে সমাজের দিকে আমরা যাওয়ার জন্য আমাদেরকে কি আসলে পদক্ষেপ নেওয়া উচিত? যাতে আমরা দ্রুত ক্যাশলেস সোসাইটির দিকে এগোতে পারি? আ আব সবচেয়ে যে প্রবলেম গুলো যেটা আমরা শুরুতে বললাম, যে হুম, আমাদের আ ট্রাস্ট এখন দেখতে হবে যে কিভাবে এই ট্রাস্টটা আ গেইন করা যায়। আর সেটার জন্য ম্যাস স্কেলে আ অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ নিতে হবে। বিভিন্ন ধরনের এটা মিডিয়া রিলেটেড হতে পারে। হুম, আ হুম, আ এটা এটা বিভিন্ন ধরনের ট্রেনিং হতে পারে, আ হুম, হুম, মাস মিডিয়াতে হতে পারে, হ্যাঁ, অফলাইন হ্যাঁ, হতে পারে, অনলাইন হতে হুম, পারে। সো এটা হুম, হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা হুম, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কিন্তু ইনস্ট্যান্ট আ হুম, হুম, কুইক রেজাল্ট এর জন্য যে বিষয়গুলো নেওয়া যায় অবশ্যই ইনসেনটিভাইজেশন হচ্ছে একটা একটা হুম, বিষয়। যে আমি বললাম যে হুম, কস্ট জি, খুব জি, হাই। সো কস্ট হুম, কিভাবে লোয়ার ডাউন হুম, করা যায়? হুম, ক্যাশের চেয়ে ডিজিটাল শুড বি লেস হুম, কস্টলি। হুম, ক্যাশ যদি হুম, চিপার হয় তাহলে আল্টিমেটলি অবশ্যই গ্রাহক এই ক্যাশ থেকে বের হতে পারবে না। সো জি, এটা হচ্ছে একটা বিষয়। কস্টের হুম, বিষয়টা দেখতে হবে। হুম, এখানে হয়তো গভর্নমেন্ট কিছুটা হেল্প করতে পারে। আ জি, 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 বিভিন্ন ওয়ে হেল্প করা যায়। হুম, এটা নিয়ে অনেক ডায়ালগ করা যায়। এটা হুম, কোলাবোরেশনটা হচ্ছে আরেকটা বিষয়। হুম, কোলাবোরেশন যত বাড়ানো যায়, আমি হুম, বলছিলাম একটু আগে যে ইন্টারঅপারেবল। তো ইন্টারঅপারেবল টা তখনই সম্ভব যখন কোলাবোরেশন এর স্কোপটা আরো ওয়াইড হয়। পাবলিক টু হুম, পাবলিক
পাবলিক টু প্রাইভেট অথবা প্রাইভেট টু প্রাইভেট, এই কোলাবোরেশনটা যত বাড়বে তত আমার মনে হয় আম আ যে গ্রাহকদের জন্যে ইউজ হুম, কেস গুলা আরো ওয়াইডেন হবে। আমার ফর এন এক্সাম্পল আপনার যে মার্চেন্ট নেটওয়ার্ক এক্সপেনশন কিন্তু খুবই কস্টলি। মার্চেন্ট জি, জি, মার্চেন্ট জি, জি, নেটওয়ার্ক মানে হচ্ছে সেলার। জি, জি, একটা জি, মোবাইল ওয়ালেটের এমএফএস এর কতগুলো আ হুম, সারা বাংলাদেশে কতগুলো মার্চেন্ট থাকবে যারা হ্যাঁ, এই মোবাইল ওয়ালেট অ্যাকসেপ্ট করে, হুম, দ্যা ব্যালেন্স হুম, অ্যাকসেপ্ট করে। এটা যদি হুম, এখন সবাই প্রত্যেকটা ওয়ালেট যদি আলাদা, আলাদা বিল করে তাহলে হুম, ইট উইল টেক এ লং টাইম। খুব কস্টলি, জি, এটা অনেক হুম, সময় নিবে। যদি সম্ভব হয়, যদিও এখানে কম্পিটিশন এর একটা বিষয় আছে। হুম, সবগুলো বিষয় কনসিডার করে যদি যতটা সম্ভব ইন্টারঅপারেবল করা যায়, আ কোঅপারেট করা যায়, কোলাবোরেশন করা যায়। তাহলে আমার মনে হয় এটা স্পিড আপ হবে অনেক দ্রুত। এই যে অ্যাডপশন এর ক্ষেত্রে যে ডিজিটাল পেমেন্ট অ্যাডপশন টা খুবই স্পিডি হবে। আর ইনসেনটিভাইজেশন এর বিষয়টা বললাম। আর পলিসি মেকিং এর ক্ষেত্রে যদি বাংলাদেশ বা আমাদের কয়েকটা বিষয় হেল্প করলো। যেমন আমরা কিছুদিন আগে আ এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আ ন্যাশনাল সিকিউরিটি একটা পলিসি উনারা জি, ইমপ্লিমেন্ট করেছেন, যেটা খুব ইম্পোর্টেন্ট। কারণ আল্টিমেটলি সিকিউরিটি হচ্ছে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে সিকিউরিটি হচ্ছে শুধু হুম, ডিজিটাল পেমেন্ট না, পুরা ডিজিটাল ইকোসিস্টেমের জন্য সিকিউরিটিটা খুব ইম্পোর্টেন্ট। সো জি, জি, এটা জি, আরো ফোকাস করা যায়। হুম, আমরা দেখলাম আরো কুইকলি যদি কয়েকটা বলি, যেমন কিউআর কোড। আরেকটা বিষয় হচ্ছে জি, জি, ইউনিফাইড কিউআর কোড। আমাদের বাংলা কিউআর কোড আছে। কিন্তু ওটা হ্যাঁ, ইউজটা অতটা আ আ এখনো অনেকটাই আসলে মানে আননোন অবস্থায় আছে। তো এটা যতটা হুম, সম্ভব ব্যবহারটা বাড়ানো যায়। কারণ ইউনিফাইড কিউআর কিন্তু অন্যান্য সব ওয়ালেট গুলোর একটা হাব হতে পারে, প্ল্যাটফর্ম জি, হতে জি, পারে। জি, জি, যেটা খুবই সহজেই ইউজাররা আ মার্চেন্টরা একটা ইউনিফাইড কিউআর কোড ইউজ করলো এবং দে ক্যান অ্যাকসেপ্ট এনি কাইন্ড অফ মোবাইল পেমেন্ট। এটা ব্যাংকের ওয়ালেট হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কার্ডের হইতে পারে। কার্ডের হুম। ইউজাররাও কিন্তু আবার স্ক্যান করার বিভিন্ন ওয়েতে সুযোগ আছে। ব্যালেন্স থেকে পেমেন্ট করতে পারে। সো এগুলো আরো অনেক ইনিশিয়েটিভ আছে। আমি জাস্ট কয়েকটা না বিষয় আপনি যেগুলো বললেন বললাম আমি আরকি। আমি এগুলো তো অবশ্যই ঠিক আছে। কিন্তু আমি কিছু একটু শেয়ার করতে চাই। আমার যে অভিজ্ঞতা আপনি প্লিজ, দেখছেন যে আসলে অবশ্যই। বিদেশে চায়নাতে যেমন আপনার দেখেন বাংলাদেশের কি একটা মানে কি একটা সিস্টেম যে আমাদের এখানে আসলে ক্যাশটাকে মানে বেশি সাপোর্ট দেওয়া হয়। কারণ আমি আপনাকে বলি যে আমি চায়নাতে আপনি যদি ১০-১২ টা ব্যাংকেও যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, আপনি যদি কার্ড থাকে নেভার এভার চার্জ মানি ফর কার্ড। কিন্তু বাংলাদেশে আপনি কার্ড দিবে, আপনি কার্ড ইউজ করেন নাই। কার্ডের জন্য স্পেশাল ভাবে আপনাকে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে ৫,০০০ দেখাইতে থাকে, পরের বছরে যে হুম, ৪,০০০ হয়ে যায়। তার মানে কি ঠিক। আমাদের যে সোসাইটি, আমাদের যে সিস্টেম আপনাকে হুম, কার্ডটাকে ইউজ করতে নিরুৎসাহিত করছে। মানে ক্যাশলেস টাকে নিরুৎসাহিত করছে আমি মনে করি। আমি দেখি নাই। তো আপনি আমার চাইতে বেশি ভালো বলতে পারবেন যে, বিদেশে কিন্তু কার্ডে খুবই কম চার্জ তারা করে। করে না বললেই চলে। সাধারণত ট্রান্সেকশন এর ক্ষেত্রে যে চার্জ ঠিক আছে। বাট কার্ড রাখবেন তাই বলে যে আপনাকে আমি আমি চাইনাতে আমি কোন ব্যাংকই আমাকে কার্ডের জন্য টাকা কাটে নাই। আমার জানা মতে। আমি দীর্ঘ ৯ বছর ছিলাম। আমি অনেক ব্যাংকের কার্ড ছিল কিন্তু তারা কোন ব্যাংকই টাকা কাটে নাই। কার্ডের ইউজ করার জন্য। কিন্তু বাংলাদেশে উল্টো। তো আমি মনে করি যে এগুলো পলিসি মেকিং এর জন্য বাংলাদেশের আমার কাছে মনে হয় এগুলো একটা বড় কারণ। আমার ব্যাংক কার্ড থাকলে তারা বছর শেষে একটা ১,০০০, ৭০০, ৮০০ এরকম টাকা কেটে নেয়। তো এটা আমার কাছে মনে হয় যে দেখেন যে আমাদের যে পলিসি গুলোই আমার কাছে মনে হয় আমরা ক্যাশলেস সমাজ গঠনের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হয়। হ্যাঁ? এখন না আপনি আপনার হুম। জি, আপনি বলতে পারবেন ভালো আমার চাইতে। না, এক্সাক্টলি আপনি একদম একটা মানে কি পয়েন্টে হাইলাইট করলেন যে কস্ট। কস্টটা হ্যাঁ, যতদিন পর্যন্ত এই বিষয়টা আ আ মানে কোন একটা সলিউশন না আসবে ততদিন পর্যন্ত আ এই অ্যাডপশন রেটটা খুব একটা মানে যেই যেই রেশিওতে আমাদের বাড়া উচিত আসলে হুম, ওইরকম হুম, হবে হুম। না। আবার আরেকটা ওই যে আমাদের কিন্তু মোবাইল অপারেটরের একটা বিষয় আছে এখানে। জি, আমাদের স্মার্টফোন ইউজ কেস এর একটা হুম, বিষয় আছে। ওখানে আরেকটা একটু খেয়াল করতে হবে যে আমাদের স্মার্টফোন ইউজার হুম। কিন্তু এখনো কত পার্সেন্ট? আমার মনে হয় ৬০ অথবা জি, ৭০% যদি আমি ওরকমই, ভুল না করি। ওরকমই হবে। ওরকম একটা হুম, রেশিও হবে। তো এখন হুম, একটা অনেক বিশাল একটা জনগোষ্ঠী আছে স্মার্টফোন ইউজ করে না। আর হুম, ওদের জন্য কিন্তু আপনি ডিজিটাল পেমেন্ট যদিও এমএফএস এর কিছু সলিউশন আছে কিন্তু ওটা আপনি অত ওয়াইডলি ইউজ করতে পারবেন না। তো হুম, এটা কস্টটা ডেফিনিটলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট এলিমেন্ট যেটা আ ডিজিটাল পেমেন্টের ইনক্রিজ এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ক্যাশ হুম, ক্যাশ ট্রান্সেকশন শুড বি এগেইন এটা শুড হুম। বি লেস মোর এক্সপেনসিভ দ্যান ডিজিটাল পেমেন্ট। এটা করা হ্যাঁ, গেলেই আস্তে, আস্তে আ মোটিভেশন হবে সবাই আম আ
আপনার মাইগ্রেট করতে, ক্যাশ জি, থেকে জি। ডিজিটালে মাইগ্রেট করতে মোটিভেটেড হবে। ওকে, থ্যাংক ইউ রেজল ভাই, অনেক সুন্দর করে বলেছেন। আসলে এগুলো আমি চাই যে আমরা চাই যে আমাদের যারা নীতি নির্ধারণ আছে তারা এগুলো খেয়াল করবেন এবং এগুলো অ্যাপ্লাই করবেন। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যারা এইসব ক্ষেত্রে আমাদের যেমন রেজাউল করিম ভাই, ওনার অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা, অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করছেন এবং বিদেশে অনেকে আছে ট্যালেন্টেড পিপল, তাদের সাথে যদি আমার মনে হয় সরকার নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে তারা যদি তাদেরকে ইনভাইট করে, তাদের অভিজ্ঞতা শেয়ার করে, তাহলে অবশ্যই আমাদের ক্যাশলেস সোসাইটি গঠনের ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। তো যেটা আরেকটা বিষয় যে আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছিল। তো আসলে ব্যাপার হচ্ছে কি, বর্তমান যুগে যে ট্রানজেকশন সিস্টেম যেটা আমরা জানি যে ব্লক চেইন সিস্টেমে, যেটা আমরা সবাই জানি যে আগে যেমন শুধুমাত্র কোনো যেমন অনলাইন ছিল না, তখন আপনার অফলাইনে একটা টাকা আপনার ব্যাংকে সাপোজ দেখাচ্ছে যে 1 লক্ষ, কিন্তু আপনি আসলে তুলে নিয়েছেন, এক 1 লক্ষ টাকা তুলে নিয়েছেন, কিন্তু এটা যেহেতু কাগজে কলমে কেউ যদি আপডেট না করতো তাহলে কিন্তু আপনি আবার 1 লক্ষ টাকা তুলতে পারতেন। এভাবে ফ্রড আগে হইতো। কিন্তু বাংলাদেশে ডিজিটাল হয়েছে, বাট এখনো যে সিস্টেম, যে আপডেটেড সিস্টেম, যে ব্লক চেন, এটা কিন্তু অ্যাপ্লাই করা হয় না। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি তো ব্লক চেন নিয়েও কাজ করেছেন এবং আপনার অভিজ্ঞতা আছে, তাহলে সেক্ষেত্রে ব্লক চেন প্রযুক্তি এবং ডিজিটাল মুদ্রা কি, আপনি যদি এটা আমাদের সাথে শেয়ার করেন। আরেকটা বিষয় হচ্ছে যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম তৈরিতে এই ব্লক চেন সিস্টেমটা কিভাবে সাহায্য করতে পারে, এই বিষয় নিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলতেন। ব্লকচেনটা হচ্ছে বেসিক্যালি আপনার এটা হচ্ছে একটা টেকনোলজি। ব্লকচেন ডিস্ট্রিবিউটেড ডিসেন্ট্রালাইজ একটা জি, জি, লেজার জি। সিস্টেম। হুম, এটা অনেকদিন থেকে ইউজ হচ্ছে ব্লকচেনের বিভিন্নভাবে। হুম, তবে হুম। ফাইন্যান্সিয়াল অথবা পেমেন্টের ক্ষেত্রে ব্লকচেনের ইউজটা আমরা দুইভাবে জানি। আম একটা হচ্ছে যে আমরা ক্রিপ্টোকারেন্সি যেটা জানি যে জি। হুম, ক্রিপ্টোকারেন্সি আছে, যেটা হুম, বেসিক্যালি বিল্ড আন্ডারলাইং টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে বিল্ড বাই ব্লকচেন। হুম, আর যেটা নিয়ে অনেক অনেক ডিবেট আছে, অনেক গবেষণা হচ্ছে হুম, এটা হুম। নিয়ে। আমি ওটাতে খুব একটা যাচ্ছি না। কারণ এখনো আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সি আ এ এলাম না। এটা পারমিটেড না। জি, জি, জি। গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক থেকে এখনো হুম, পারমিসিবল না। কয়েকটা কান্ট্রিতে আছে। দুবাই, হুম। সিঙ্গাপুর অথবা কিছু কান্ট্রিতে আ উম ট্রা এটা ট্রান্সেকশন করা যায়। হ্যাঁ। কিন্তু এখন ওরকম না। কিন্তু এর বাইরেও ব্লকচেন টেকনোলজি ইউজ করে কিন্তু ডিজিটাল কারেন্সি আরো আছে। যেমন USDC আছে। আ হুম, আ আ তারপর USDT আছে। হচ্ছে ডিজিটাল US ডলার যেটা বলি। অথবা ডিজিটাল কারেন্সি, আপনার রেগুলেটেড কারেন্সি, কিন্তু এটা হুম, ডিজিটাল ভার্সন। সো যেটা হচ্ছে চায়নাতে, অনেক কান্ট্রি, অনেকগুলো দেশে কিন্তু এই ডিজিটাল কারেন্সি, আ চাইনিজ ইউয়ান আছে, তারপরে অনেক আরো আরো অন্যান্য অনেকগুলো কান্ট্রি কিন্তু সিঙ্গাপুর আছে, অথবা ইন্ডিয়া এটা নিয়ে অনেকটাই অ্যাডভান্স অবস্থায় আছে। আমার আমার ধারণা অনুযায়ী, বিভিন্ন ইনফরমেশন অনুযায়ী বাংলাদেশে এটা নিয়ে খুব ইনিশিয়ালি প্রাইমারি লেভেলে অনেক অনেক ডিসকাশন হচ্ছে। পলিসি মেকারদের ভিতরে সেন্ট্রাল ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো সহ অনেক ডিসকাশন হচ্ছে। তবে এটা মোস্ট প্রবাবলি আ ইট এটা কিছুটা সময় নেবে। কারণ হচ্ছে হুম, ব্লকচেইন ইনফ্রাস্ট্রাকচারের পেমেন্ট সিস্টেমে অ্যাডপশন এর জন্য যে একটু আগে আমরা বললাম সিকিউরিটির বিষয়টা, হুম। ব্লকচেইনে ওয়ান অফ দ্যা ব্লকচেইনের একটা বড় আ উপকার হচ্ছে অথবা সুবিধা হচ্ছে ট্রান্সপারেন্সি। এটা খুবই ট্রান্সপারেন্ট। আ আ এটা খুব ফাস্ট, খুব হুম। কুইকলি একজন থেকে আরেকজনের কাছে এই আ আ মেসেজ অথবা ট্রান্সফার করা যায়। জি, ফান্ড জি, মুভ জি। করা যায়, শুধু মেসেজ হ্যাঁ, না। জি। আর কিন্তু ওটা যদি আমরা ব্লকচেইনটা ইউটিলাইজ করতে যাই, সেটা হবে মোস্ট প্রবাবলি আমাদের টাকা, যে ডিজিটাল হুম, টাকা হুম, যদি হয়, আমরা আশা হুম। করি যে ডিজিটাল টাকা হবে একসময়। কারণ এই ডিজিটাল টাকা এবং আপনি তো আ আমি একটু ইন্টারাপ্ট করছি যে আপনি তো জানেন যে প্লিজ। চায়না অলরেডি এটা ইন্ট্রোডিউস করেছে, তাই না? হ্যাঁ, হুম। হ্যাঁ, চায়না চায়না অনেক চাইনিজ আগে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে। ইন্ট্রোডিউস ২-৩ করেছে। বছর আগেই যথাসম্ভব অনেক আগে। আমার জানা হ্যাঁ, মতে। আরো জি, জি। কয়েক বছর আগে ইন্ট্রোডিউস করেছে। ওটা আবার হ্যাঁ, যে লোকাল হুম। যে ওয়ালেট প্রোভাইডার আছে, Alipay অথবা WeChat Pay, জি, ওরা জি, জি। ওদের সাথে কোঅপারেট হুম, করে। এটা কোলাবোরেশন হুম, কোলাবোরেশন ছাড়া সম্ভব না। কারণ ইউজার হুম। হচ্ছে MFS দের কাছে ইউজার। সো আমাদের দেশেও জি। হয়তোবা এই ধরনের কিছু একটা হবে। হুম, MFS দের হুম, সাথে আ আ সেন্ট্রাল ব্যাংকের একটা কোলাবোরেশন হবে ওই ডিজিটাল কারেন্সি ম্যাসিভলি ইউজ হুম, করার জন্য। এখন অনেকে জিজ্ঞেস করে যে এটার পার্থক্যটা কি? হুম, মোবাইল মানি, ই-মানি, যেটা হুম। আমার মোবাইল ব্যালেন্সে আছে, এটার সাথে জি, আবার ডিজিটাল টাকার পার্থক্যটা কোন জায়গায়? সো আসলে জি। পার্থক্যটা অনেকটাই সিমিলার। মূল হুম, পার্থক্যটা হচ্ছে এটাকে বলা হয় এটা প্রোগ্রামেবল। মানে একটা যদি ডিজিটাল কারেন্সি কিন্তু প্রোগ্রাম করা যায়। এটাকে ব্রেক করা যায়। ওখানে টোকেনাইজ করা যায়। আ জি। যখনই আপনার টাকা
এই পুরো কারেন্সিটা যখন এটা ডিজিটালি কনভার্ট হয় তখন কিন্তু এটা নিয়ে অনেক কাজ করা যায়, ইন্টিগ্রেশন করা যায় বিভিন্ন এক্সটার্নাল প্রোভাইডারদের সাথে। আপনি এটা ইন্টিগ্রেট করতে পারবেন, ফ্র্যাকশন অফ কারেন্সি কিন্তু আপনি এটাকে ব্রেক করতে পারবেন। তো অনেক অনেক জি, উপকার আছে, যেটা আমরা আশা করি বাংলাদেশ আগায় যাবে এটা নিয়ে কাজ। আমি যদি আমার ডিরেক্টলি আমার সাথে কোনো কানেকশন এখন পর্যন্ত হুম, ইনভলভমেন্ট হয়নি, হুম, কিন্তু হুম, হুম, আহ, আহ, আমরা আমরা খুব আশাবাদী যে এটা নিয়ে কাজ হবে। তবে তার আগে এই যে আগে আমরা যে বিষয়টা ডিসকাস করলাম, হুম, যে হুম, কিভাবে ক্যাশ থেকে আমরা ডিজিটাল পেমেন্ট জি, জি, অ্যাডপশনে জি, কিভাবে ইউজারদের হুম, এনকারেজ করতে পারবো প্রাইভেট হুম, সেক্টর অথবা পাবলিক সেক্টরের কোলাবোরেশনে। আহ, ওই জার্নিটা আমাদেরকে হয়তো যেতে হবে। এরপরে আস্তে আস্তে আমরা আরো যে নতুন টেকনোলজি, ব্লকচেন অথবা আরো যে টেকনোলজি হুম, গুলো আছে, ডিজিটাল মানি, হুম, ডিজিটাল টাকা, হুম, অথবা হুম, ইউএসডিসি যেগুলো আছে, এগুলো হয়তো আমরা আরো অ্যাডাপশনের জন্য আমাদের রাস্তাটা আরো আস্তে আস্তে হ্যাঁ। আরো আরো ক্লিয়ার হবে। না সেটাই। থ্যাংক ইউ রেজুল ভাই। আসলে আমাদের লাইভটা অলরেডি 45 মিনিটস হয়ে গেছে। আচ্ছা। তো আমরাও আমাদের আসলে মানে আপনার কাছ থেকে যত শুনছি আসলে শোনার ইচ্ছা হচ্ছে। কিন্তু আসলে সময়ও অনেক। আমাদের দর্শক শ্রোতা ওনারা শুনছেন মনোযোগ দিয়ে আশা করি। তো আমি আমাদের আসলে লাইভটা আমি চাচ্ছি খুব আর বেশি দীর্ঘ করব না। তো আমরা সবচাইতে এখন ইন্টারেস্টিং যেটা পয়েন্ট যে আমি মনে করি এখন আমরা আছি। তো আমি আপনাকে জাস্ট আরো কয়েকটা আমরা কিছু সময় আলোচনা করব। আ সবচাইতে ইম্পোর্টেন্ট এবং আমার কাছে যেটা মনে হয় যে, যেহেতু আপনি এখন যেহেতু আ আমরা যে ট্র্যাডিশনাল ওয়েতে যে ইয়াগুলো হচ্ছে পেমেন্ট, তার চাইতে যদি এখন ডিজিটাল পেমেন্টে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কি আমাদের কর্মসংস্থান কমবে নাকি বাড়বে? সেটার ক্ষেত্রে আপনার কি মতামত? যদি একটু শেয়ার করতেন। এটা একটা গুড পয়েন্ট। সো আমার আ ধারণা অনুযায়ী যে আমার আমার মানে আমার যতটুক পার্সোনালি আমার ওপিনিয়ন হচ্ছে, আ কর্মসংস্থান একটা অবশ্যই যখনই আপনার টেকনোলজি যখনই শিফট হচ্ছে, আমরা এআই নিয়ে অনেক কথা বলছি যে এআই ক্যান কিল লট অফ জব। হুম, 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 অনেক হুম, কর্মসংস্থান হারাতে পারে। কিন্তু অল্টারনেটিভলি হুম, অনেক কর্মসংস্থান ক্রিয়েটও হবে। এটা হচ্ছে জি, জি। খুব ন্যাচারাল একটা আ হুম, আ একটা ফ্যাক্ট। সো একসাথে হুম, আমাদের ডিজিটালাইজেশন এ একদিকে হয়তোবা ক্যাশ রিলেটেড যেই কর্মসংস্থানগুলো আছে এটার কিছুটা হুম, হ্রাস হবে ন্যাচারালি। হুম, হুম, আমাদের ক্যাশ এটিএম হুম, মেশিন রিলেটেড কিছু এনগেজমেন্ট আছে। হুম, তারপরে হুম, ক্যাশ হ্যান্ডলিং হুম, রিলেটেড যে কাজগুলো আছে, অথবা হুম, লজিস্টিক, হুম, সিকিউরিটি রিলেটেড, ওগুলো কিছুটা হয়তোবা হ্যাঁ, ইফেক্ট হবে। কিন্তু জি, এট দ্য সেম টাইম আপনার অন্য সাইডে যে ডিজিটাল হুম, পেমেন্টের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা, তারপরে এখানে সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি, ডেভেলপার, হুম, আইটি, হুম, হুম, এই সেগমেন্টটাতে প্রত্যেকটা অর্গানাইজেশনে হয়তোবা ওরা দে নিড মোর পিপল ইনটু দেয়ার রেসপেক্টিভ ডিপার্টমেন্ট। হুম, সো হুম, এটা হচ্ছে একটা বিষয় যেখানে কর্মসংস্থান বাড়বে। আর আরো আরো অনেকগুলো সেগমেন্ট আছে, যেমন আম, আপনার আমরা যে ব্লকচেন রিলেটেড বললাম, এখানে স্কিল গেইনিং এর বিষয় আছে। জি, জি, আমরা জি, অনেক 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 কিছুই হয়তো বা এখন বাইরে থেকে নিয়ে আসছি। যখনই হুম, আমাদের এখানে ডিজিটাল ইকোসিস্টেম ইউজ কেস গুলো আরো বাড়বে, তখন আমাদের লোকাল যে এক্সপার্টাইজ গুলা হুম, আরো বাড়বে, এবং সেই সাথে আমরা হয়তো বা নিজেরা সবকিছুই 100% হয়তো বা আমরা 100% হয়তো হবে না, কিন্তু মেজরিটি ওয়ার্ক ফোর্স এবং সফটওয়্যার বলি অথবা আরো অন্যান্য যে রিলেটেড যে বিষয়গুলো আছে ওগুলো আমরা লোকালি সাপ্লাই দিতে পারবো, লোকালি আমরা হুম, ম্যানেজ করতে পারবো। সো হুম, কর্মসংস্থান বাড়বে, তুলনামূলকভাবে অবশ্যই কর্মসংস্থান বাড়বে। আবার আম, আরো কিছু বিষয়, যেমন ফ্রড এবং সিকিউরিটি এবং এএমএল এন্ড জি, কমপ্লায়েন্স, জি, জি, এগুলোর ক্ষেত্রে ওয়ার্কফোর্স বেশি হবে। আমরা হুম, ডিজিটাল ব্যাংক আসছে বাংলাদেশে খুব হুম, খুব শীঘ্রই। হুম, ডিজিটাল ব্যাংক যখন আসবে, এটা আরেকটা বড় এরিয়া। ডিজিটাল ব্যাংক মানেই হচ্ছে মেজরিটি না, ডিজিটাল ব্যাংক এটিএম ছাড়া বাকি সবকিছু হবে, পেমেন্ট হবে ডিজিটালি। জি, জি, ডিজিটাল ফাইন্যান্সিং হবে এখানে। আমাদের হুম, ডিজিটাল ফাইন্যান্সিং যত বাড়বে তত আমাদের ডিজিটাল পেমেন্টের ইউজ কেস গুলো বাড়বে। সো আলটিমেটলি এটা একটা বিশাল একটা উইন্ডো ওপেন হবে হুম। আমাদের কান্ট্রি ওয়াইজ। নতুন নতুন কর্মসংস্থান ক্রিয়েট হবে, এবং কি এবং এটার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আসলে, তো না আপনার ইউনিভার্সিটি থেকে কথা শুরু শুনে করে। বোঝা যাচ্ছে যে আপনার আলোচনার মাধ্যমে যে ডিজিটাল পেমেন্ট যদি মানে ক্যাশলেস যদি সোসাইটি আমরা তৈরি করতে পারি, সেক্ষেত্রে মানে জব হারিয়ে যাবে না তার ভয় নাই। জব আরো বাড়বে, সেক্টর অনেক বাড়বে। যেমন আমরা এআই এর জন্য অনেকে ভাবছিলাম মনে হয় চাকরি চলে যাবে। কিন্তু আসলে এআই দেখতেছি যে আমাদের চাকরি আরো বৃদ্ধি করতেছে। হ্যাঁ, মানুষের এক্স্যাক্টলি। এফিসিয়েন্সি বাড়াচ্ছে, মানুষের স্মার্টনেস বাড়াচ্ছে। যে কাজটা আমরা ম্যানুয়ালি করতে ১ দিন বা ২ দিন লাগতো,
সেই কাজটা আমরা খুবই উইদিন এ সেকেন্ড করে ফেলতে পারছি। ইভেন ইফ আপনার হচ্ছে যে মেডিসিনে, হ্যাঁ? মেডিসিন যেমন আমরা মেডিসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মেডিসিন ডেভেলপমেন্ট করতে যেখানে আমার ২০ বছর সময় লাগতো, ১৫-২০ বছর, সেক্ষেত্রে এখন আমাদের এটা খুবই অল্প সময়ের মধ্যে ৫-৬ মাস বা ইভেন ইফ আশা করা যাচ্ছে যে এটা ২০৩০ সালের মধ্যে এটা দেখা যাচ্ছে যে ১ মাস বা ১৫ দিনের মধ্যে এটা কমপ্লিট করতে পারবে। এরকম একটা, কারণ যেহেতু এখন বর্তমানে যে এআই এর ফলে এটা অনেক দ্রুত আ আগাচ্ছে, অগ্রসর হচ্ছে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও কর্মসংস্থান বাড়বে, এটা আপনার আলোচনা থেকে বুঝতে পারছি। তো আপনার ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম এবং যদি আমাদের যে একটা স্মার্ট বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কর্মী বাহিনী, হ্যাঁ? কর্মী বাহিনী যেটা দরকার হবে, তাদের কি ধরনের দক্ষতার প্রয়োজন হবে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশে আসলে প্রস্তুত কিনা, বা বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম সেটা কতটুকু আপনার হচ্ছে যে এটার সাথে অ্যাডাপ্টেবিলিটি আছে বলে আপনি মনে করেন? আপনি যেহেতু যদি এই বিষয়টি নিয়ে আলোচনা করতেন যে যেহেতু হুম। ডিজিটাল আপনার পেমেন্ট আসলে কর্মসংস্থান বাড়বে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের যারা ইয়াং যারা আছেন, গ্র্যাজুয়েট আছেন, তারা কি তাদের কি যোগ্যতা দরকার হবে, এবং তাদের সেসব যোগ্যতা আমাদের ইউনিভার্সিটিগুলো দিচ্ছে কিনা, বা সে ধরনের কারিকুলাম আছে কিনা? সেই বিষয়টা যদি আপনি একটু আলোচনা করতেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে একটা এই চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করতে হবে। আমার হ্যাঁ, শিক্ষা খাতে আপনি আছেন, আপনি আরো হুম, আপনার ভালো বলতে পারবেন। আমার আমার ধারণা অনুযায়ী বাংলাদেশের এই যে ডিজিটাল একটা রেভলিউশন আসছে সামনে, এটা জি, হতে বাধ্য হুম, ইনডাইরেক্টলি, মানে আল্টিমেটলি যেহেতু গ্লোবালি সবকিছু ডিজিটালি মুভ হচ্ছে। জি, জি, আমি একটু আগে বললাম ডিজিটাল নিউ ব্যাংক অথবা ডিজিটাল হ্যাঁ, ব্যাংকগুলো ট্রেডিশনাল ব্যাংক থেকে কনভার্ট হয়ে অনেক ব্যাংকই আমরা নেক্সট 10 ইয়ার্স এর ভেতরে কিন্তু একটা হুম, ম্যাসিভ চেঞ্জ দেখব। শুধুমাত্র জি, অপেক্ষা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখনই হুম, অ্যাপ্রুভাল দেয়া শুরু করবে, হয়তো মোস্ট প্রবাবলি হুম, আফটার হুম, ইলেকশন। হ্যাঁ, সো তখনই কিন্তু এই পরিবর্তনগুলো খুব ভিজিবল হবে দ্রুত। আমরা দেখব যে হুম, সবাই ব্যাংকগুলো ডিজিটাল ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করছে অনলাইনে হুম, ইকেওয়াইসি করে। এখনো আছে হ্যাঁ, কিন্তু ওটা একটু ভিন্ন প্যাটার্নে হবে। সো জি, ওগুলোর জন্য যে পরিমাণ ওয়ার্কফোর্স অথবা যে পরিমাণ স্কিল আমাদের দরকার, ওগুলো হ্যাঁ, আ আ শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল যদি বলি যেই বিজনেস আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে সাবজেক্ট গুলো আছে ওখান থেকে এমবিএ, হয়তোবা বিবিএ, এমবিএ, হুম, বিবিএ যেগুলো হুম, আছে ওগুলো দিয়ে হয়তোবা বিজনেস সাইডে কিছুটা হেল্প করবে। কিন্তু আমি হুম, একটু আগে যে বললাম কোন সেগমেন্ট গুলাতে জব ক্রিয়েট হবে। এখানে হুম, আছে এএমএল অ্যান্ড কমপ্লায়েন্স আছে, জি, জি, লোকাল প্লাস গ্লোবাল হ্যাঁ, কমপ্লায়েন্স আছে। তারপরে এখানে সিস্টেম হুম, সিকিউরিটি বিষয় আছে। হুম, আম হুম, ডেভেলপমেন্টের বিষয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড বিষয় আছে। সো হুম, এই সেক্টর গুলাতে আরো আমাদের যারা আ আ ব্যাচেলর কলেজ থেকে বের হচ্ছে, আমি হুম, বলব যে ওরা এটাকে ফোকাস করে এই যে সামনের যে ভবিষ্যৎ উইন্ডো জব অপরচুনিটি আছে, হুম, ওটাকে মাথায় রেখে ওরা হয়তোবা এখন থেকেই আগামী হুম, ৫ বছর পরে যারা আজকে ইন্টার পরীক্ষা দিচ্ছে ও আর ৫ হুম, বছর পরে ৪-৫ বছর পরে অনার্স করবে। এরপর আর ২ বছর জি, পরে মাস্টার্স হুম, করে চাকরির জন্য বের হবে। সো হুম, তারা এখন থেকে যদি ওই সাবজেক্ট গুলোর দিকে খেয়াল রাখে, জি, আরো অনেকগুলো বিষয় আছে। এখানে এআই সাবজেক্ট, আপনি এআই এর কথা জি, বললেন। জি, 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 ডেটা হ্যাঁ, ইন্টেলিজেন্স এআই, অথবা হ্যাঁ, ডেটা মাইনিং অথবা এই হুম, ডেটা রিলেটেড সেক্টর হুম, গুলো হাইলি ডিমান্ডেড হবে। হ্যাঁ, আম সফটওয়্যার ডেভেলপমেন্ট তো আছেই অ্যাজ ইউজুয়াল। হুম, সো এই সবগুলো বিষয়ের উপরে আমার মনে হচ্ছে আ আ আমরা আরেকটু ফোকাস করতে পারি। অ্যাজ এ হ্যাঁ, স্টুডেন্ট যারা আছে, আমাদের হ্যাঁ, প্যারেন্টসরা এক্ষেত্রে খেয়াল রাখতে পারেন। আর ইউনিভার্সিটি গুলো তো অবশ্যই কিভাবে মেক সিউর করতে হবে যে আমাদের যে কারিকুলাম গুলো আছে, এই কারিকুলাম গুলো থেকে যেন যে রিকোয়ার্ড অথবা যেই স্কিল যে লেভেলের আমাদের আম ওয়ার্কফোর্স প্রয়োজন, আ হুম, আপনার জি, এক্সপেরিয়েন্স ওয়ার্কফোর্স প্রয়োজন, ওটার জন্য আমরা নিজেরা মেইনটেইন করতে পারি। আমাদের জন্য আবার ইন্ডিয়া থেকে, হুম, ওই যে বিভিন্ন হুম, দেশ থেকে, চায়না থেকে যেন আবার হুম, হায়ার করে না আনতে হয়। তখন ওই নামতে যে হয়। ওটা এর জন্য আবার প্রচুর পরিমাণে রেমিটেন্স চলে যাবে। যা জি, হয়তোবা শুরু থেকে হবে। হয়তোবা হ্যাঁ, কিছু সেক্টরে কিছু স্পেসিফিক স্পেশালাইজ সাব হ্যাঁ, ডিপার্টমেন্ট হয়তো আনতে হবে। কিন্তু ওটা নলেজ ট্রান্সফার এর জন্য একটা পাথওয়ে থাকে। সো জি, অবশ্যই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বললেন। আমার মনে হয় হুম, গভর্নমেন্ট সরকার রেসপেক্টিভ যে হুম, এজেন্সি গুলো আছে, এডুকেশন মিনিস্ট্রি থেকে শুরু করে জি, 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 আইসিটি মিনিস্ট্রি, তারপরে জি, আরো রিলেটেড যে গভর্নমেন্টের স্টেক হোল্ডাররা আছেন, উনারা হুম। এই বিষয়গুলো নিয়ে এখন থেকে খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করা উচিত। থ্যাংক ইউ। অনেক সুন্দর ভাবে আপনি বিষয়টা বলেছেন। আসলেই আমার ক্ষেত্রে তো যেটা মনে হয় যে আমরা যেটা এডুকেশন সেক্টরে যে আমাদের
প্রচুর পরিমাণে আমাদের সিলেবাস কারিকুলাম চেঞ্জ করতে হবে, আমি এটা মনে করি এবং বিশ্বাস করি। কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনার হুম, হচ্ছে অ্যাডভান্স কারিকুলামের কোনো বিকল্প নাই। আপনি শুধু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আছেন বলে আপনি শুধুমাত্র বিজনেসের পড়ালেখাতে আসলে ভবিষ্যতে চাকরিতে টিকা খুবই মুশকিল হবে। আপনাকে মুশকিল। এআই পারদর্শী হতে হবে। আপনার হচ্ছে যে আপনি যেটা বললেন যে বিভিন্ন যে ডেটা সায়েন্স, হ্যাঁ? এই ডেটা সায়েন্স এর ক্ষেত্রে আপনার পারদর্শিতা জানতে হবে আপনাকে। কম্পিউটার ভালো নলেজ থাকা লাগবে। মানে আপনার বিভিন্ন ক্ষেত্রে আসলে কিন্তু আপনার ভবিষ্যতে যদি ক্যারিয়ারকে গড়তে চায়, তাকে কিন্তু তার ডিপ নলেজ থাকা লাগবে। কারণ হচ্ছে কি যে এখন তো এআই তো সবকিছু ইজিলি করে দিতে পারে। বাট ওই হুম, জিনিসটা কি আপনার ফ্যাকচুয়ালি আপনার ওটা কি কারেক্ট কি ইনকারেক্ট সেটা যদি আপনার ডিপ নলেজ না থাকে, তাহলে কিন্তু সে ভালো কিছু করতে পারবে না এবং আপনাকে কোম্পানিগুলো হায়ার করবে না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখন দিন, দিন এটা খুবই যে মানে যেমন অপরচুনিটিও আছে এবং এক্ষেত্রে ক্যারিয়ার গড়তে কিন্তু আবার চ্যালেঞ্জও আছে আমি মনে করি। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স টেকনোলজি জানার কোনো বিকল্প নাই। এআই জানার কোনো বিকল্প থাকবে না এবং ডেটা সায়েন্স বা ডেটা মাইনিং এগুলো আমার কাছে মনে হয় জানার কোনো বিকল্প থাকবে না। এই আপনার যে ডিজিটাল পেমেন্ট অথবা ক্যাশলেস পেমেন্টের ক্ষেত্রে। তো আমরা আমাদের এক্সাক্টলি। আমরা অলরেডি ৫৫ মিনিট মতো আমাদের লাইভ হয়ে গেছে। আমরা আর এটা দীর্ঘায়িত করব না। আমি আপনাকে লাস্ট যে প্রশ্নটা করতে চাই যে, আমাদের যে নীতি নির্ধারক আছে এবং সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার আছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ বা প্রতিক্রিয়া আছে কিনা? এবং আমাদের যে জেনজি জেনারেশন বা হুম। যারা বর্তমানে চাকরি খুঁজতেছে, সেক্ষেত্রে তারা কিভাবে আসলে এই ফিল্ডে ইজিলি জব পাবে সেই বিষয়ে যদি আপনি খুব সংক্ষেপে একটু বলেন, তাহলে আমার মনে হয় যারা আজকে আমাদের প্রোগ্রামটা দেখছে তাদের জন্য খুবই উপকার হবে। আর পরবর্তীতে আশা করা যায় যে আমরা আমাদের প্রোগ্রামটা আরো ভবিষ্যতে আমরা আরো লাইভ করব, যেখানে কিভাবে আপনি চাকরি বাজারে কিভাবে আপনি যেমন বাংলাদেশ থেকে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছেন, যেখানে আসলে জবের স্যালারি খুবই হাই স্যালারি আমার জানা মতে। বাংলাদেশের যেটা ধারে কাছে নাই। এবং আপনি তো যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, বড়, বড় কোম্পানিতে এবং স্যালারি খুবই, খুবই হাই। যেটাও আমি অ্যা এখানে বলার কিছু নেই। অনেক হাই স্যালারি। তো সেক্ষেত্রে আপনার যাত্রা আমরা শুনবো যে কিভাবে এই ক্ষেত্রে গেছেন। আপনি কিভাবে ও ও কিভাবে ওইসব কোম্পানিতে সারভাইভ করছেন এবং এখনো একটা ভালো পজিশনে আছেন। এগুলোতে আমরা আশা করি যে ভবিষ্যতে কোনো একদিন আরো অন্য একদিন লাইভে কথা বলবো। তো আমি আপনার কাছে জাস্ট এখন আমার শেষ যেটা আমি জানতে চাচ্ছি যে আপনার নীতি নির্ধারক এবং স্টেক হোল্ডারদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? এবং আমাদের যে বর্তমান জেনজি এবং বর্তমান প্রজন্ম যারা এই ফিল্ডে আসতে চায়, তাদের আসলে কি করা উচিত এবং তাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? সেক্ষেত্রে যদি আপনি সংক্ষেপে একটু বলেন। সরকারের পক্ষ থেকে হচ্ছে আমরা মোটামুটি অনেকগুলো বিষয়ে কথা বললাম। আমি যদি একদম জি, জাস্ট জি, কয়েকটা অবশ্যই। কি হুম, টপিকস যদি বলি, একটা হচ্ছে কোলাবোরেশন। আমি যেটা জি, বললাম কোলাবোরেশন ইজ দ্য কি। হুম, কোলাবোরেশন মানে হচ্ছে গভর্নমেন্ট টু যে প্রাইভেট টু পাবলিক টু প্রাইভেট এবং কি পাবলিক টু প্রাইভেট টু প্রাইভেট। জি, সো এই কোলাবোরেশনটা হচ্ছে ১ নাম্বার। এটা গভর্নমেন্টের সাপোর্ট খুবই হুম, প্রয়োজন। আর হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কস্ট রিডাকশন হয়তোবা বাজেট, আমাদের হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাজেট লাগবে। একটা স্পেসিফিক বাজেট রাখা যায় যেটা ইনসেন্টিভাইজ করার জন্য ডিজিটাল পেমেন্টকে। আর জি, হচ্ছে আর থার্ড হচ্ছে সিকিউরিটির বিষয়টা বললাম, যেটা অনেকগুলো ইনিশিয়েটিভ হচ্ছে। আসলে প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু হুম, গভর্নমেন্ট অলরেডি ইটস নাথিং নিউ। এগুলো কোনো কিছু আমি নতুন বলছি না। হুম, আমাদের হাইলি কোয়ালিফাইড বিভিন্ন সেক্টরের ব্যাংকিং সেক্টরে আমাদের হাইলি কোয়ালিফাইড আ এক্সপার্টাইজ আছে যারা আ এই বিভিন্ন বিষয়ের উপরে উনাদের ফিডব্যাক গুলোর সাথে হুম, সবসময় ফিডব্যাক দিচ্ছেন, কোঅপারেট হুম, করছেন। তো হুম, এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন এর বিষয়। আমাদের আশা করি যে আমরা খুব দ্রুত এই আ স গভর্নমেন্ট আরো ফাস্ট অ্যাকশন নিবেন। আমরা ওটা আশা করি ইনশাআল্লাহ। আর আপনি ছাত্রদের কথা বললেন যারা এটার জন্য প্রিপারেশন, ওই যে বললাম এখন থেকে সাবজেক্ট সিলেকশন যারা এখনো আর্লি স্টেজে আছে, সাবজেক্ট সিলেকশন এর ব্যাপারে খুবই কেয়ারফুল হবেন। ট্রেডিশনাল আপনার হ্যাঁ, মানে এমবিএ, আমি বিবিএ থেকে আপনাকে একটু চিন্তাধারা থেকে ইন্টারাপ্ট বেরোতে করছি হবে। যে হ্যাঁ, একটু প্লিজ। ইন্টারাপ্ট করছি কারণ আমার মনে হয় বাংলাদেশে থেকে অনেকেই জানেন না যে আসলে ফিনটেক মেইনলি এটা কিন্তু ভেরি, ভেরি হট টপিকস এবং এটা হ্যাঁ, ভেরি, ভেরি গ্রোয়িং একটা টপিকস এবং এক্ষেত্রে চাকরির প্রচুর চাহিদা কিন্তু দক্ষ লোকের খুবই অভাব।
কারণ আমি আচ্ছা, রেজল ভাইয়ের কাছ থেকে শুনছি এবং জানি যথাসম্ভব এখানে কিন্তু প্রচুর জবের অপরচুনিটি আছে, বাট ওরকম হুম, পরিমাণে মানে যে দক্ষ লোক নাই। তো হুম, সেক্ষেত্রে এখানে যে জব পাওয়া কিন্তু খুব ইজি, কিন্তু যদি স্কিল থাকে তাহলে খুব ইজি। তো হ্যাঁ, সেক্ষেত্রে আপনার আমি পরামর্শ একটু সংক্ষেপে জানতে চাচ্ছি যে আপনি আপনি যদি পরামর্শ দেন তারা তাহলে কিভাবে তারা এই জবগুলো নিতে পারে বা জবগুলোতে এপ্লাই করতে পারে বা জবে প্রবেশ করতে পারে? এটা যদি আপনি আচ্ছা, একটু বলেন সংক্ষেপে। শিওর। আমার দুর্ভাগ্যবশত আমার চার্জ আছে হয়তোবা 4 যে to 5%। আমি ঠিক আছে, ২-১ আপনার লাইনে আমরা রিকোয়েস্ট আমরা করি। আমরা শেষের আরেকটা পথে। সেশনে হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ। I will be হ্যাঁ, happy। আমরা হ্যাঁ। এটা নিয়ে ডিসকাস করব মিউচুয়ালি যে হুম, আমাদের যারা হুম, আ হুম, Gen Z হুম, আছে অথবা যারা হুম। যারা এই সেক্টর গুলোতে আসতে যাচ্ছেন, জি, জি। তাদের জন্য কি প্রিপারেশন নিতে পারে। তবে হ্যাঁ, সবচেয়ে ইম্পোর্টেন্ট আমি যদি আজকের জন্য এটুকুই বলি যে আম সাবজেক্ট সিলেকশন হুম, ইম্পোর্টেন্ট। তারপরে আমরা যতটা সময় না Facebook এ দিব তার চেয়ে বেশি হুম, সময় দিব হচ্ছে প্রফেশনাল যে প্ল্যাটফর্ম গুলো আছে LinkedIn, যেখানে হুম, সব হুম। কোম্পানিগুলা ফিনটেক কোম্পানিগুলা ওরা কন্টিনিউয়াসলি আপডেট দিচ্ছে। জি, জবের জি, জি। আপডেট আছে ওখানে, হুম, ওখানে কি হুম, হচ্ছে হুম, গ্লোবালি আমার আমার আশেপাশে। আর সবসময় হুম, আরেকটা বিষয় হুম, হচ্ছে আমাদেরকে শুধু নিজেদের এই হুম, আমাদের মানে বাংলাদেশের বাউন্ডারির ভিতরে থাকলে হবে না। এখন হচ্ছে হুম, সবকিছু ইস ওপেন। আমার হুম, পাশে কি হচ্ছে, ইন্ডিয়াতে হুম, কি হচ্ছে, হুম, চায়নাতে কি হচ্ছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে হুম। কি হচ্ছে অথবা হ্যাঁ। নেবারিং কান্ট্রি গুলাতে কি হচ্ছে হুম, রিজিওনাল। হুম, কারণ পেমেন্ট সিস্টেম কিন্তু হুম। এটা ইনফ্রাস্ট্রাকচার। এখানে সবকিছু কিন্তু কানেক্টেড। জি, আরো জি। ডিটেইলস আমরা হয়তো পরে ডিসকাস করতে পারব। তো ওখানে কি হুম, হচ্ছে এই বিষয়গুলা আপ টু ডেট যতটা থাকা হবে ততটাই কিন্তু আমাদের হেল্প করবে। এই বিষয় কিভাবে আমরা আ হুম, মানে ইমপ্লিমেন্টেশন আমাদের দেশে আমাদের ইউনিক ভাবে করব হুম, অবশ্যই। আমরা কোনো কপি করব মানে কপি না যে আর ওখানে করছে এভাবে আমরা ওভাবেই করতে হবে। হুম, নট হুম, নেসেসারি। আমাদের আমাদের দেশের আ ইন আ মা আ সিচুয়েশন অনুযায়ী আমরা হয়তো নতুনভাবে এটা ইনিশিয়েটিভ গুলো নতুনভাবে ইমপ্লিমেন্ট করব। তো আ অ্যাওয়ারনেস খুবই ইম্পোর্টেন্ট। আর হচ্ছে ওই যে বললাম যে এখন থেকে প্রিপারেশন নিতে হবে যে ৫ বছর পর এই হুম, সাবজেক্টে যদি কেউ থাকতে চায় এখন থেকে প্রিপারেশন নিতে হবে যে কোন আ সেক্টরে রিকোয়ারমেন্ট আছে, জব রিকোয়ারমেন্ট আমি যেটা একটু আগে বললাম। হুম, সেই জব সেক্টরের কিভাবে এখন থেকে শুরু করতে হবে এটা করা হুম, যাবে। আর যদি আমরা একসময় হয়তো কথা বলব যে এই প্রিপারেশন এর যে লং হুম, জার্নি, এই হুম। প্রিপারেশনটা কিভাবে আরো ডিটেইলস নেওয়া যায় এটা নিয়ে আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ একদিন। ওকে। থ্যাংক ইউ রেজুল ভাই। অনেক মূল্যবান বক্তব্য আপনি দিয়েছেন আমাদেরকে, আমাদের সাথে আপনি শেয়ার করেছেন। আসলে যে আমাদের যে আজকের যে বিষয় ছিল যে স্মার্ট বাংলাদেশ, ক্যাশলেস ভবিষ্যৎ, দুর্নীতিমুক্ত সমাজ। তো সেক্ষেত্রে আমি মনে করি আজকের এপিসোড থেকে আমাদের লাইভ থেকে অনেক কিছু দর্শক শ্রোতারা জেনেছেন এবং আমার কাছে মনে হয় যে অনেক উপকৃত হবেন। তো আজ দীর্ঘ ১ ঘন্টার বেশি ১ ঘন্টা ২ মিনিট ধরে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। এবং যারা ভবিষ্যতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অগ্রিম শুভেচ্ছা থাকলো। রিজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে রিজল ভাইয়ের দীর্ঘ যাত্রা বাংলাদেশ থেকে উনি যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছেন। আমরা ভবিষ্যতে লাইভে আবার আসবো, কথা বলবো। বাই দিস টাইম আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, যেকোনো বিষয় এই আমাদের যে আলোচনা হলো আপনারা আমাকে ডাইরেক্ট মেসেজ দিতে পারেন অথবা রিজল ভাইকে মেসেজ দিতে পারেন। ফিল ফ্রি টু টক। আর যেহেতু রাত 10টা 22 বেজে গেছে। তো আমরা আর আমাদের লাইভ দীর্ঘায়িত করছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি অ্যাগেইন রেজল ভাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আ সো আপনাকেও সবাই ধন্যবাদ। ভালো থাকবেন। আর রেজল ভাই যদি আপনার কিছু বলার থাকে দর্শক শ্রোতার উদ্দেশ্যে তাহলে আপনি বলতে পারেন। নাহলে আমরা তারপরে লাইভ শেষ করব। অনেক ধন্যবাদ আপনাকে আলামিন ভাই। খুবই হুম, ইনফরমেটিভ টপিক। আমরা আরো ডিসকাস করব ইনশাআল্লাহ সামনে যদি আ আম আর দর্শকদের যদি আজকে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা ওগুলো নিয়েও ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। আর সবাইকে অনেক হ্যাঁ, শুভেচ্ছা। হ্যাঁ। আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ রেজাল ভাই। তো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলেই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশের বিকল্প নেই। আ এবং সামনে আমাদের বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন আসতে যাচ্ছে। তো আমরা আশা করি যে যারা নীতি নির্ধারক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা আমাদের যারা এক্সপার্ট আছেন যেমন আজকে রেজাউল ভাই উনি কিন্তু ফিনটেক এ খুবই স্পেশালিস্ট। আ তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশের যারা এক্সপার্ট আছে যে ফিল্ডে তাদের সাথে আমরা যদি নীতি নির্ধারকেরা আলোচনা করে আমরা যদি নীতি নির্ধারণ করে তাহলে অবশ্যই বাংলাদেশ একটা স্মার্ট বাংলাদেশ, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। এই আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।